তাহলে আগে কি করে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিই। ঠিক আছে, ওটা হ্যাঁ বলছিলাম, ওটা ভাইরাস স্ক্যান দেখায় না। এটা হলো কি গুগল ড্রাইভ বলতেছে যে ভাই ফাইলটা অনেক বড়, এই জন্য সে স্ক্যান করতে পারতেছে না। ঠিক আছে, এই জন্য ওই ওয়ার্নিংটা দেয়। ওটা জাস্ট ডাউনলোড এনিওয়ে দিবেন, তাহলে দেখবেন ডাউনলোড হইতেছে। ঠিক আছে, ডাউনলোড এনিওয়ে দিলেই ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর একটা কি করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিই। আগে আগে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিই। আর লাস্ট ক্লাসের শেষের দিকে মনে হয় একটা টপিক ছিল যে লাইন স্পেসিংয়ের। ঠিক আছে, যদিও গত ক্লাসে এটি ছিল, সময়ের সংকটের কারণে শেষ করতে পারিনি। তো লাইন স্পেসিং আসলে আমরা যখন লিখি, নর্মালি যে লিখতেছি না, কোনো কিছু লিখতেছি, এন্টার দিয়ে নিচের লাইনে এসে আবার লিখতেছি, আবার এন্টার দিয়ে নিচের লাইনে এসে লিখতেছি। তো একবার বলছিলাম মনে হয় যে যখন আমাদের লাইনের মাঝখানে কম গ্যাপ দরকার হবে, ঠিক আছে, মানে খুব বেশি গ্যাপ দরকার নাই, যেমন এখানে যে গ্যাপগুলো আছে একটু বেশি বেশি গ্যাপ। ঠিক আছে, এটাও যদি একটা স্ট্যান্ডার্ড সাইজ, এরপরে যদি মনে হয় যে আর একটু কম গ্যাপ দরকার, তখন কি করব, তখন আমি কোনো কিছু লেখার পর ডিরেক্ট এন্টার না দিয়ে কিবোর্ডের শিফট আর এন্টার একসাথে প্রেস করব। শিফট প্লাস এন্টার, শিফট প্লাস এন্টার, এভাবে। এবার দেখেন এই জায়গাগুলোতে আমি নর্মালি এন্টার প্রেস করছি, আর এই জায়গাগুলোতে কি করছি, শিফট প্লাস এন্টার একসাথে প্রেস করছি। ঠিক আছে, তো যদি মনে হয় যে কম গ্যাপ দরকার, তাহলে শিফট প্লাস এন্টার একসাথে প্রেস করব, আর যদি নর্মাল গ্যাপ দরকার হয় তাহলে শুধু এন্টার প্রেস করব। আর এই দুইটার বাদেও যদি এটাকে ম্যানুয়ালি আপনার কন্ট্রোল করার প্রয়োজন হয়, তখন কি করব, ধরুন কোনো একটা লাইন লিখলাম এরকম, মানে এগুলোকে নর্মালি এন্টার এবং শিফট প্লাস এন্টার এই দুইটা বাদেও যদি আরও স্পেসিফিক কোনো সাইজ প্রয়োজন হয়, তখন আমরা এই যে প্যারাগ্রাফের মধ্যে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, ঠিক আছে, এই নামের একটা অপশন দেওয়া আছে। এটার কাজ কি, চুজ হাউ মাচ স্পেস অ্যাপিয়ার্স বিটুইন লাইনস অফ টেক্সট অর বিটুইন প্যারাগ্রাফস। ঠিক আছে, টেক্সটগুলোর মাঝখানে কি পরিমাণ স্পেস হবে সেটার জন্য। ঠিক আছে, তো আমরা এখানে যখন ক্লিক করব আমাদের কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু দেখাবে, 1, 1.5, 1.5, 2, 2.5, তারপর 3। ঠিক আছে, তো এটার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু হলো কত, 1.5। ঠিক আছে, লাইন স্পেসিং এর স্ট্যান্ডার্ড ভ্যালু কত, 1.15। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ভ্যালু হলো 1.15। এরপরে বাকিগুলো হলো ক্ষেত্র বিশেষে ইউজ করার জন্য, কখনো যদি দরকার হয়, যেমন এত বড় বড় স্পেস দিয়ে নর্মালি কোথাও কিন্তু ইউজ হয় না, এত বড় স্পেস দিয়ে কোথাও লেখা হয় না। তো যদি দরকার হয় তখন ইউজ করলেন, না হলে দরকার না ইউজ করা। আর নর্মালি 1.15এই থাকে। ঠিক আছে, এটা ছিল কি লাইন স্পেসিং। আর লাইন স্পেসিং ছাড়াও আরেকটা অপশন ছিল, এই যে ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড সিলেক্ট। ঠিক আছে, তো ফাইন্ড রিপ্লেস মানে হলো আমার লেখার মধ্যে যখন আমি অনেকগুলা লেখা লিখব, ঠিক আছে, যখন আমি অনেকগুলা লেখা লিখবো, ধরুন আমরা আরো কিছু লেখা নিয়ে আসি। একটু পরে কোশ্চেন নিই। ঠিক আছে, আমরা মাত্র শুরু করলাম, তো একটু কয়েকটা টপিক দেখি আগে, তারপরে কোশ্চেন নিব না। ধরেন আমরা কিছু লেখা কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, করা যাবে। ধরেন কিছু লেখা আমরা নিয়ে আসলাম, এটাকে আরো কয়েকবার করে আমরা কপি পেস্ট করি। ঠিক আছে, কয়েকবার কপি পেস্ট করলাম। কপি পেস্ট করার পর এই জায়গা থেকে আমরা যদি কোনো লেখা সহজে খুঁজতে চাই, থাকে না যে এই ওয়ার্ডটা আছে কিনা, বা এই নামটা আছে কিনা, এই নাম্বারটা আছে কিনা, এই টাইপের কোনো লেখা খোঁজার জন্য এই ফাইন্ড রিপ্লেস ইউজ করা হয়। আর এটা শর্টকাটে জাস্ট কিবোর্ডের কন্ট্রোল এফ দিলেও চলে আসে। ঠিক আছে, কিবোর্ডের কন্ট্রোল এফ, অর্থাৎ আরেকটা আছে, এটা হলো কি, হ্যাঁ কন্ট্রোল এফ, আর রিপ্লেসের জন্য কন্ট্রোল এইচ। ঠিক আছে, ফাইন্ডের জন্য কন্ট্রোল এফ, আর রিপ্লেসের জন্য কন্ট্রোল এইচ। তো এখানেও একটা ফাইন্ড অপশন আছে, যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এই দুটাকে একসাথে বলা হয়েছে কি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এগুলোকে আলাদা আলাদাভাবে ইউজ না করে এই যে ডায়লগ বক্সটা, এটা দ্বারা ইউজ করা তুলনামূলক সহজ। আপনি যদি এখানে কোনো একটা ওয়ার্ড খুঁজতে চান, যেমন এই যে পপুলারাইজড, আমি যদি এটা সার্চ করতে চাই, পপুলারাইজড, এটা লেখার পর কি করব, জাস্ট নেক্সটে ক্লিক করব। এই দেখেন এখানে পপুলারাইজডটা আছে, নেক্সটে ক্লিক করলে পপুলারাইজ লেখাটা আছে। মানে এই ওয়ার্ডটা আমার এই ডকুমেন্টের মধ্যে
আছে কিনা। আর যদি এটাকে চেঞ্জ করার প্রয়োজন হয় তখন আবার যাইতে হবে কোথায়, রিপ্লেসে। ঠিক আছে, যেমন পপুলারাইজ বানানটা এখানে ভুল দেখাইতেছে রেড মার্ক দিয়ে, তো এটার কি সঠিক বানান হইতে পারে দেখি। ধরেন পপুলারাইজড, ZED এরকম হইতে পারে। ঠিক আছে, সঠিক বানান কি হইতে পারে, পপুলারাইজড এরকম হইতে পারে। ঠিক আছে, এখন আমি চাইতেছি এই যে সঠিক বানানটা পপুলারাইজড, এই বানানটা আমি একবারে সব জায়গায় চেঞ্জ করে দিব, যাতে আমার বারবার সব জায়গায় গিয়ে কারেকশন না করা লাগে। তখন আমরা এই ফাইন্ডের সাথে কি করি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই দুটাকে একসাথে ইউজ করি। ঠিক আছে, অর্থাৎ Ctrl+H দিয়ে ফার্স্টে এই রিপ্লেসের মধ্যে গিয়ে লিখি যে ওয়ার্ডটা আমার, যে ওয়ার্ডটা আমি খুঁজতেছি, যে ভুল ওয়ার্ডটা। ঠিক আছে, ফাইন্ড ওয়ার্ড এখানে দিব ভুল ওয়ার্ডটা, আর রিপ্লেস উইথ এখানে দিব কারেক্ট ওয়ার্ডটা। ঠিক আছে, এই ভুল ওয়ার্ডটা খুঁজে এখান থেকে রিপ্লেস উইথের মধ্যে দিব কোনটা, যেটা কারেক্ট, ঠিক করার পরে যেটা আসবে। ঠিক আছে, আসার পর এখানে দুইটা অপশন আছে, একটা হলো রিপ্লেস আর একটা রিপ্লেস অল। রিপ্লেসের কাজ হলো একটা একটা করে রিপ্লেস করা। ঠিক আছে, রিপ্লেসের কাজ হলো কি, একটা একটা করে রিপ্লেস করা। আর রিপ্লেস অল মানে হলো আমার এই হোল ডকুমেন্টের মধ্যে যত জায়গায় সে এই পপুলারাইজ অর্থাৎ ভুল বানানটা দেখবে, সে সব জায়গায় গিয়ে কি করবে, এটাকে রিপ্লেস করবে এই কারেক্ট বানানটা দিয়ে। ঠিক আছে, দেখেন পপুলারাইজ এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আমি যদি বলি চেঞ্জ অল, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড অল ডান উই মেড 3 রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমরা তিনটা জায়গায় রিপ্লেসমেন্ট করছি। আমরা যে ভুল বানানটা ছিল ওটা 3 জায়গায় রিপ্লেস করেছি। ঠিক আছে, 3 জায়গায় কিন্তু ভুল বানান ছিল। এখন আমরা এটা ওকে দিলে দেখবো কি আমার এই পপুলারাইজ সবগুলোই কিন্তু সঠিক হয়ে গেছে। ঠিক আছে, সব জায়গায় কারেক্ট চলে আসছে। ঠিক আছে, আরেকটা হলো আমাদের গো টু অপশন। ঠিক আছে, যদি আমাদের একাধিক পেজ থাকে তখন আমরা এখান থেকে কোনো একটা পেজের মধ্যে হয়তো বা স্ক্রল করে করে যেতে অনেক সময় লাগবে, আমরা এখান থেকে একটু শর্টকাটে গিয়ে জাম্প করে দিতে পারি। ঠিক আছে, যদি আমার এখানে একটা পেজই আছে, আমরা যদি এখানে আরো কিছু কপি করে পেস্ট করতে থাকি, দেখি একটু পেজ বাড়ানো যায় কিনা। অনেকগুলা দিয়ে বাড়ায় নিলাম। অনেকগুলা পেজ চলে আসছে। অনেকগুলা পেজ আসার পর এখন আমরা Ctrl+H গিয়ে যদি বলি গো টু, যদি আমরা গো টু ওয়ার্ড কোনো একটা পেজে যেতে চাই, যদি এখানে বলি যে আমরা 4 নাম্বার পেজে চলে আসছে। যদি বলি আমরা 6 নাম্বার পেজে যাব, আমাকে 6 নাম্বার পেজে নিয়ে যাবে। ঠিক আছে, চেঞ্জেসটা কি বোঝা যাইতেছে? আমরা যদি এখানে পেজের নাম্বার দিয়ে দিই, ধরেন এখানে বড় কটা নাম্বার বসাইলাম, 1 2 3 এরকম, ধরেন এরকমই রাখলাম। এবার আমি এখানে এসে বলি Ctrl+H গো টু পেজ নাম্বার কত, 3 তে। দেখেন 3 নাম্বার পেজে চলে আসছে। এভাবে যদি সেকশন ওয়াইজ আলাদা করতে চান, কত নাম্বার সেকশন, এই প্রত্যেকটা পার্ট কেসে আলাদা আলাদা সেকশন হিসাবে ধরে। লাইন ওয়াইজ যদি যাইতে চান, আলাদা আলাদা লাইন। বুকমার্ক কমেন্ট এগুলো আমরা এখনো বসাই নাই, এগুলো যদি বসাই তখন এইগুলো অনুযায়ীও আপনি মানে জাম্প করে যাইতে পারেন। ঠিক আছে, এটা হলে স্ক্রল না করে একবারে আপনার মুভ করার জন্য। ঠিক আছে, তারপর একটা অপশন আছে সিলেক্ট, এটা হলো আমরা এই যে নরমালি এখান থেকে সিলেক্ট করতে পারি Ctrl+All দিয়ে সিলেক্ট করার জন্য। ঠিক আছে, এইগুলো খুব একটা ইউজেস হয় না, ইউজ হয় মূলত ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এইটাই সবচেয়ে বেশি ইউজ হয়। ঠিক আছে, এবার আসি আমাদের কভার পেজ। ঠিক আছে, কভার পেজটা কি জিনিস, আমরা যখন কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট জমা দিতে চাই, Ctrl+V, আমরা যখন স্কুল কলেজ কোথাও একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে চাই, সবসময় কিন্তু স্যাররা কি বলে, উপরে একটা কভার পেজ জমা দেওয়া লাগে। অ্যাসাইনমেন্ট বলেন, প্রজেক্ট বলেন, যাই দেন, উপরে একটা কি থাকে, একটা কভার পেজ থাকে।
কভার পেজের মধ্যে মূলত খুব বেশি কিছু থাকে না। ইউনিভার্সিটির একটা লোগো থাকে, ইউনিভার্সিটির নেম থাকে, তারপরে যার কাছে সাবমিট করতেছেন তার নাম, তার ডেজিগনেশন, তার ইনফরমেশন, আর যে সাবমিট করতেছে তার নাম, রোল, ক্লাস, ডেজিগনেশন, এই বিষয়গুলো থাকে। তো এটা ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা হয়। তো এই টাইপের কভার পেজ আপনি যদি অ্যাড করতে চান, আমি যদি এখানে একটা পেজ, কি দরকার, আমি লিখে ফেলছি ডকুমেন্ট, এখন একদম ফার্স্টে আমার ওই পেজটা দরকার। হুম হুম একদম ফার্স্টে আমাদের একটা ইয়ে দরকার, পেজ দরকার। ঠিক আছে, সর্বপ্রথমে পেজ দরকার। তখন কি করবো, আমার ম্যানুয়ালি হয়তো অনেকবার এরকম এন্টার এন্টার প্রেস করে করে, একদম শুরুতে কার্সর রেখা, ঠিক আছে, কার্সর একদম ফার্স্টে রেখে এরকম এন্টার প্রেস করে 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 একটা পেজ খালি করা দরকার হয় না অনেক সময়? তাহলে আবার কি হয়, পরের যে লেআউটগুলো ওইগুলো অনেক সময় ভাঙা যায়। তো এত কষ্ট করার চাইতে আমরা কি করতে পারি, এটার জন্য ওয়ার্ডে সুন্দর একটা সিস্টেম দিছে, যে ইনসার্ট ট্যাবের মধ্যে এই যে কভার পেজ, ঠিক আছে, ইনসার্ট ট্যাবের মধ্যে একটা কভার পেজের অপশন দিয়েই দিছে, ইওর ডকুমেন্ট উইল মেক এ গ্রেট ফার্স্ট ইমপ্রেশন উইথ এ স্টাইলিশ কভার পেজ। ঠিক আছে, অর্থাৎ আপনার ডকুমেন্টের যে একটা ইমপ্রেশন থাকে, ফার্স্ট ইমপ্রেশন, সেটাই মূলত কভার পেজ থেকে আসে। কভার পেজ যত সুন্দর হয় তার ডকুমেন্ট সম্পর্কে তত সুন্দর একটা চিন্তাভাবনা আসে। ঠিক আছে, যদিও ইউনিভার্সিটি বা কলেজে এত সুন্দর করে ডিজাইন করা যায় না, ওনারা একটা ফরম্যাট দিয়ে দেয়, বলে যে এইভাবে করতে হবে। তবে আপনি পার্সোনালি চাইলে অনেক ক্ষেত্রে এটা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, এই জন্য তারা কিছু ডিজাইন টেমপ্লেট দিয়ে দিছে। ঠিক আছে, খুব বেশি গর্জিয়াস না, সিম্পল কিছু ডিজাইন টেমপ্লেট দিয়ে দিছে এখানে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করি, ধরেন এরকম একটা সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার সাথে সাথে দেখবো আমাদের ফার্স্টে একটা নতুন পেজ চলে আসছে। ঠিক আছে, ডকুমেন্টের একদম শুরুতে একটা নতুন পেজ চলে আসছে, এই পেজটা মূলত কভার পেজ হিসাবে বসছে। ঠিক আছে, এটাকে আপনারা কাস্টমাইজ করে নিতে, যেমন ডকুমেন্ট টাইটেল, সাব টাইটেল দেওয়া আছে, ডেট, কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, এগুলোকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, যে এমএসও 2508 অ্যাসাইনমেন্ট ক্লাস 03, ডেটে ধরেন তারিখ বসায়, আজকে কত, 20 তারিখ। এই টাইপের, ঠিক আছে, এই টাইপের কভার পেজ। এটা হলো কি, যদি কোনো টেমপ্লেট নেন, ওই টেমপ্লেটগুলোকে আপনি চাইলে এইভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। আর যদি টেমপ্লেট থেকে কাস্টমাইজ না করতে চান, যে আপনি ম্যানুয়ালি ডিজাইন করবেন, তখনও কিন্তু আপনি এগুলাকে জাস্ট, এই যে বক্সগুলো আছে না, সম্পূর্ণ বক্স, এগুলাকে জাস্ট কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে, ঠিক আছে, জাস্ট সিলেক্ট করে কিবোর্ডের বক্সটা সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটন ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, দেখেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে একদম পেজ। ঠিক আছে, এখানে ব্ল্যাঙ্ক কভার পেজ চলে আসছে। এরপর এটাকে আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারেন। নিজের মতো করে কিভাবে ডিজাইন করব, নিজের মতো করে ডিজাইন করতে গেলে আপনাকে অবশ্যই কিছু জিনিসের সাহায্য নিতে হবে, যেমন পিকচার ইউজ করতে পারেন, শেপ ইউজ করতে পারেন বিভিন্ন রকমের। ঠিক আছে, তো পিকচার ইউজ করার জন্য যদি আমরা এখানে কোনো পিকচার ইউজ করতে, দেখেন আমার এখানে কিছু ডাউনলোড করা আছে কিনা, ওই জন্য ডাউনলোড করা থাকার কথা। আমার এখানে কিছু ইমেজ আছে, সমস্যা নেই। তো কোনো পিকচার ইউজ করার জন্য আমরা এখানে ইনসার্ট ট্যাবের মধ্যে, ঠিক আছে, ইনসার্ট ট্যাবের মধ্যে দেখবো পিকচার নামে একটা অপশন আছে, ইনসার্ট পিকচার ফ্রম ইয়োর কম্পিউটার অর ফ্রম আদার কম্পিউটার দ্যাট ইউ আর কানেক্টেড টু। তো আমার কম্পিউটারের সাথে রিলেটেড বা কম্পিউটারের মধ্য থেকে কোনো ড্রাইভ থেকে যদি কোনো ইমেজ আমি ইউজ করতে চাই, ঠিক আছে, এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব, ধরেন ডাউনলোড ফোল্ডার থেকে, কোনো একটা ইমেজ নিয়ে নিব, এই টাইপের একটা ইমেজ। ঠিক আছে, ইমেজটাকে ছোট করে নিলাম। আচ্ছা, ইমেজের জন্য আরেকটা বিষয় দেখাই, যে লেখাগুলা কোথায়, এই যে লেখাগুলা। তো ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা কোনো ইমেজ যখন ইনসার্ট করি, আমরা কিন্তু এটাকে ইচ্ছা মতো মুভ করতে পারি না। ঠিক আছে, ফন্টও ছোট করতে পারেন, আবার ইয়েও ছোট করতে পারেন, লাইন স্পেসও কমাইতে পারেন।
তো যেটা বলতেছিলাম, আমরা ওয়ার্ডের মধ্যে যে কোনো ইমেজ চাইলে যে কোনো দিকে যে কোনো ইমেজ চাইলে যে কোনো দিকে মুভ করতে পারি না। ঠিক আছে, ইমেজ চাইলে যে কোনো দিকে মুভ করা যায় না। যেমন এই ইমেজটা চাইলেই কিন্তু আমরা এভাবে মুভ হইতেছে না, ইমেজ চাইলেই মুভ করা যায় না। কারণ কি, ওয়ার্ড মানে খুবই লেআউট ধরে কাজ করে, ও চাইলেই যে কোনো কিছু, আপনি একটা ইমেজ মুভ করবেন দেখবেন পুরো ডকুমেন্টের স্ট্রাকচার একদম চেঞ্জ হয়ে গেছে। তো এই প্রবলেমগুলোর জন্য ওয়ার্ডে ইমেজ ইউজ করার ক্ষেত্রে যদি আমরা এখানে কোনো একটা ইমেজ আনতে চাই, ধরুন লেখার মাঝখানে দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে, যে এই জায়গাটায় এখানে একটা এন্টার দিয়ে ধরুন এখানে আমি একটা ইমেজ ইনসার্ট করব, ইনসার্ট পিকচার। ঠিক আছে, এই টাইপের একটা পিকচার নিলাম না। এখন পিকচারটাকে আমি চাইলে এই যে সাইডে যে বর্ডার ডটগুলো আছে এগুলো দিয়ে ধরে ছোট করতে পারি। ঠিক আছে, একটু ছোট করে নিই, ধরে ছোট করতে পারি। এরপর এটাকে আমার মুভ করার জন্য দেখেন আমি যখন নিচে আনবো পুরো লেখা স্ট্রাকচার কিন্তু এই যে এলোমেলো জায়গায় চলে যেতেছে, এই পাশে আনলে ওদিক দৌড় দেয়, ওই পাশে আনলে এদিক দৌড় দেয়, এরকম। তো এই প্রবলেমগুলো যাতে না হয় এই জন্য এটার সাথে একটা অপশন দেওয়া থাকে, এটার নাম কি, লেআউট অপশন। ঠিক আছে, চুজ হাউ ইউর অবজেক্ট ইন্টারাক্টস উইথ দ্য টেক্সট অ্যারাউন্ড ইট। অর্থাৎ আমার যেই অবজেক্টটা আছে সেই ইমেজটাকে একটা অবজেক্ট হিসাবে ধরছে, এই অবজেক্টটা আশেপাশের যে লেখাগুলো আছে এটার সাথে কীরকম ব্যবহার করবে। ঠিক আছে, হাউ ইন্টারেক্ট। তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, একটা তো বাই ডিফল্ট ইনলাইন উইথ টেক্সট, আর এই যে বাকি অপশনগুলো আছে উইথ টেক্সট র্যাপিং, এগুলো মূলত আমরা ইউজ করবো। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, স্কোয়ার, টাইট, থ্রো, টপ অ্যান্ড বটম, বিহাইন্ড টেক্সট অ্যান্ড ইন ফ্রন্ট অফ টেক্সট। এই জায়গার ক্ষেত্রে এই যে টাইট নামে অপশন আছে এটা মূলত খুবই কার্যকরী, এটা অনেক সময় ইউজ হয়। টাইটটা ইউজ করলে কি হয়, ইমেজ যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারেন। দেখেন এখন কিন্তু আমি ফ্রিলি ইমেজটাকে মুভ করতে পারতেছি, আমার লেখা অটোমেটিক সরে যেতেছে। ঠিক আছে, আমার লেখা কিন্তু অটোমেটিক সরে যেতেছে, আমি যেটাকে বড় ছোট করি যে কোনো জায়গায় এরকম বড় ছোট করতে পারতেছি। এখন আমার ইমেজটা ইউজ করা সুবিধাজনক না, আমি যে কোনো জায়গায় এটাকে ইউজ করতে পারতেছি। আমার লেখাও কিন্তু দেখেন একদম বর্ডার বরাবর, যেহেতু একটা পিএনজি ইমেজ একদম বর্ডার বরাবর লেখাগুলো সরে গেছে। ঠিক আছে, বই খাতা বা ইয়ার মধ্যে যে ইমেজগুলো ইউজ করা হয় ওগুলো মূলত এইভাবে ইউজ করা হয়। আর এই টাইটের সাথে যে বাকি অপশনগুলো আছে যেমন স্কোয়ার, টাইটের ক্ষেত্রে কি হয়েছে, টাইটের ক্ষেত্রে দেখেন আমার এই যে ইমেজের বর্ডার বরাবর, এই যে বর্ডার বরাবর সে একটা ইনভিজিবল একটা বর্ডার ক্রিয়েট করে নিছে, যে এর ভিতরে আর টেক্সট ঢুকবে না। দেখেন এর ভিতরে আর টেক্সট ঢুকবে না। তো যখন আমি স্কোয়ার ইউজ করব এটার সাথে, এই যে স্কোয়ার, তখন সে করবে কি, এর বরাবর একটা স্কোয়ার, একটা মানে ছবির চারদিকে একটা চতুর্ভুজ একটা জায়গা সে দখল করে নেবে, যে এর ভিতরে আর লেখা আসবে না। ঠিক আছে, এর ভিতরে আর কোনো লেখা আসবে না। তারপর আছে আপনার থ্রোটা অলমোস্ট টাইটের মতোই, জাস্ট থ্রোতে কি হয়, এই ইমেজের ক্ষেত্রে বোঝা যাইতেছে না, থ্রোতে কি হয় যদি আমার ইমেজের মাঝখানেও কোনো গ্যাপ থাকে। ঠিক আছে, ধরেন আমার এতটুকু তো আমার ইমেজ, এখানে যদি এমন হইতো যে ইমেজের মাঝখানে একটু ব্ল্যাঙ্ক স্পেস থাকতো, খালি জায়গা, তখন এখানেও কি লেখা এসে পড়তো, এখানে এরকম লেখাগুলো চলে আসতো ভিতরের দিকেও। ঠিক আছে, এটা হলো টাইট আর থ্রো এর ডিফারেন্স। ঠিক আছে, দেখেন এখানে উল্টা যে ইউটা আছে এর ভিতরে কিন্তু ব্ল্যাঙ্ক, বুঝাইতেছে কিনা, ভিতরে কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস। আর এই যে থ্রো এর দেখেন ভিতরে কিন্তু ব্ল্যাঙ্ক নেই, ভিতরেও একটা ব্লু একটা মার্ক দিয়ে দিছে, এটা তারা বুঝাইতেছে যে এই থ্রু দিলে আমার ইমেজের ভিতরেও লেখাগুলা চলে আসতে পারে। এরপর আছে আপনার টপ অ্যান্ড বটম কি করে, যে দেখেন এটার নাম শুনে বুঝাইতেছে যেটা উপর নিচ বরাবর একদম খালি করে দেয়। দেখেন উপর নিচ বরাবর পুরোটাই একদম খালি করে দিছে, ডানে বামে পুরো জায়গাটা। এরপর আছে আপনার বিহাইন্ড টেক্সট দিলে কি হয়, যে লেখার পিছনে চলে গেছে। ঠিক আছে, লেখার পিছনে চলে গেছে। আরেকটা আছে কি, ফ্রন্ট অফ টেক্সট, লেখার উপরে, যদি এটা খুব একটা ইউজ হয় না, কারণ এটা দিলে কি হয়, আমার লেখা পিছনে চলে গেছে, লেখা আর দেখা যাইতেছে না। ঠিক আছে, তো এই জন্য সবচেয়ে বেশি ইউজ হয় মূলত এই দুইটাই, যে টাইট ইউজ হয় আর অনেক সময় স্কোয়ার ইউজ হয়। ঠিক আছে, স্কোয়ারটা ইউজ করা হয় দেখতে সৌন্দর্যের জন্য, দেখেন এই যে লেখাটা একটা লাইন বরাবর আছে। ঠিক আছে, অথবা টাইটও ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তো এইভাবে আমরা এখানেও যদি ইমেজগুলোকে মুভ করাইতে চাই, ইমেজের ক্ষেত্রে আমরা কি করব, টাইট করে নিব। ঠিক আছে, টাইট করে নিয়ে এরপর যে কোনো জায়গায় আমরা এটাকে রাখতে পারি।
যে কোনো জায়গায় রাখতে পারি। এরপরে ধরেন টেক্সট অ্যালাইন লেফট করে এখানে কোথাও ক্লিক পড়ছে মাউস? 1.15 আচ্ছা। তো নিজের থেকে যদি ডিজাইন করতে চান, আমাদের যেহেতু এটা টেমপ্লেট করা ছিল, দেখুন উপরের জায়গাটা দখল করে নিয়ে বসেছিল। নিজে থেকে ডিজাইন করতে গেলে আমরা করব কি, এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করে নিব। ঠিক আছে, ব্ল্যাঙ্ক পেজ কি করবে, যে কভার পেজের মধ্যে কিন্তু খালি কোনো পেজ নাই। আমরা যেমন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করতাম, এই টাইপের ব্ল্যাঙ্ক কোনো ডকুমেন্ট নাই। তো ব্ল্যাঙ্ক পেজ আনার জন্য নিচে আরেকটা অপশন দিয়েছি কি, ব্ল্যাঙ্ক পেজ। ঠিক আছে, নিচে একটা অপশন দিয়েছি কি, ব্ল্যাঙ্ক পেজ। আমরা এগুলো কাইটা জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করে নিব। ঠিক আছে, এই দেখেন ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করার পর আমরা উপর থেকে কাজ করতে পারতেছি। এখানে আমরা সেমভাবে একটা ইনসার্ট করে নিব ইমেজ। ধরেন এই টাইপের একটা ইমেজ ইনসার্ট করলাম, এটাকে আমরা টাইট করে দিই। টাইট করে দিয়ে এখানে যে কোনো কিছু হইতে পারে, যেমন ইনস্টিটিউটের লোগো হইতে পারে। এরপর আপনি এখানে একটা অ্যালাইন সেন্টার করে, টেক্সট অ্যালাইন সেন্টার করে একটা নাম দিয়ে দিতে পারেন, যে অমুক স্কুল অ্যান্ড কলেজ। এটাকে ফন্ট সাইজ বাড়ায় বোল্ড করে অন্যরকম কোনো ফন্ট দিয়ে এই টাইপের। এটাকে মাঝখানে রাখি। আর একটু বড় করে দিই। ঠিক আছে, এই টাইপের, মানে আপনাদের মতো করে আপনারা যেরকম যা যা প্রয়োজন হয়। এখানে তো বা অ্যালাইন লেফট করে আপনি টাইটেল ইউজ করতে পারেন, একটা টাইটেল অ্যালাইন লেফট বা সেন্টার রেখা করতে পারেন, যে টাইটেল বা সাবজেক্ট। এখানে হয়তো বা কোনো একটা সাবজেক্ট, অ্যাসাইনমেন্টের নাম। তারপর নিচে কি থাকে, নিচে ধরেন দুইটা পার্ট থাকে, এক পাশে থাকে কি সাবমিটেড বাই, অথবা সাবমিটেড, আরেকটা থাকে কি সাবমিটেড টু। তো ওই টাইপের করার জন্য ফার্স্টে করব কি, টেক্সট অ্যালাইন লেফট করে নিব। হ্যাঁ, স্টুডেন্টরা ক্লাসের মাঝখানে ফোন দিতেছে। আচ্ছা, ফার্স্টে করব কি, টেক্সট অ্যালাইন লেফট করে নিব। ঠিক আছে, ফার্স্টে টেক্সট অ্যালাইন লেফট করে নিলাম। ঠিক আছে, টেক্সট অ্যালাইন লেফট করে নেওয়ার পরে ধরেন ফার্স্টে দিলাম কি, যে সাবমিটেড বাই। ঠিক আছে, সাবমিটেড বাই। এটাকে আরেকটু ছোট করে দেই, সাবমিটেড বাই। এরপরে ধরেন আপনি দিলেন যে নেম, তারপরে রোল, রোল বা আইডি, বা এরপর কি থাকে, সেকশন,
মানে যে কোনো কিছু যাবতীয় বিষয় থাকে এইগুলা, ঠিক আছে, এইগুলা বসাইতে পারেন। এরপর এই পাশের যে অংশগুলো আছে না, এই পাশের অংশগুলা, ডান পাশের যে অংশগুলা, এই ডান পাশের অংশগুলো বসানোর জন্য কি করবেন, এভাবে ম্যানুয়ালি প্রেস না করে, যেটা বলছিলাম যে আমরা জাস্ট কিবোর্ডের ট্যাব প্রেস করে দিব। তবে এখানে কোনো নাম টাম থাকবে, আচ্ছা সাবমিটেড বাই নাই যে নিচে, এখানে কিছু নাম থাকবে, নিচে গিয়ে হয়তো বা কোনো একটা আইডি থাকবে, তার নিচে একটা সেকশন থাকবে, তার নিচে একটা ইমেইল, ঠিক আছে, এই টাইপের থাকবে। তো এরপরে কি করব, এইখানে রাইখা আমরা কিবোর্ডে জাস্ট ট্যাব প্রেস করব, ঠিক আছে, কিবোর্ডের ট্যাব একটা দুটো, মানে যখন মনে হবে যে না মোটামুটি এতটুকু জায়গা থেকে, ঠিক আছে, এখানে দিলাম যে সাবমিটেড টু, দেখেন এখন কিন্তু আমার সব এক লাইনের মধ্যে আসতেছে, ঠিক আছে। আবার জাস্ট কিবোর্ডের ট্যাব ট্যাব প্রেস করার সুবিধা কি দেখেন, এই পাশে যে লেখাগুলো ছিল আর পরের যে লাইনে যে লেখাগুলো সবগুলা কিন্তু একটা লাইন বরাবর আসছে না, এগুলো সব এক লাইনে আছে, এগুলো সব এক লাইনে আছে, ঠিক আছে, এই টাইপের। এরপর চাইলে এগুলোকে যদি আরো একটু সামনে দেখেন, আপাতত খালি খালি লাগতেছে এরকম, এরকম, ঠিক আছে। এটাকে যদি আরেকটু সামনে নিয়ে যাই, এখন মনে হয় একটু সমান লাগতেছে। এই টাইপের, ঠিক আছে। এর সাথে যদি আরো কোনো ইমেজ আপনারা অ্যাড করতে চান, একাধিক ইমেজ, তখন ওই যে ইনসার্ট থেকে পিকচার থেকে অন্য কোনো পিকচার অ্যাড করতে পারেন। এটা কি করব, আগে টাইট করে নিব, এটা যদি একাধিক ইমেজ ইউজ করতে চান এভাবে ইউজ করতে পারেন। এরপরে যদি শেপও ইউজ করতে চান সাথে কিছু, ইনসার্ট থেকে দেখুন শেপ অপশন দেওয়া আছে, আপনারা আছেন, ওটা হলো ইন্ডেন্ট দিয়ে করে, ঠিক আছে, ইন্ডেন্ট স্পেসিং দেখবো তখন এটা দেখবো না। কি যেন বলতেছিলাম, আচ্ছা শেপ যদি ইউজ করতে চাই এর সাথে আবার, তখন এই যে ইনসার্ট থেকে দেখবো শেপ অপশন দেওয়া আছে, ঠিক আছে, ইনসার্ট থেকে শেপ অপশন দেওয়া আছে, শেপ থেকে আমরা কোনো একটা শেপ ইউজ করতে পারি, যেমন ধরেন এই টাইপের একটা শেপ নিলাম, নিয়ে এরকম একটা শেপ বসায় নিলাম বর্ডারের মতো করে, ঠিক আছে, এরকম একটা শেপ বসায় নিলাম এরকম, ঠিক আছে। শেপটা যেহেতু কি লেখার উপরে চলে আসছে, শেপটাকে কি পিছনে পাঠানো দরকার না, যাতে আমার কি লেখাগুলা সব উপরে চলে আসে। তো এই যে লেয়ারগুলো, এক একটা লেয়ার, তো উপরে আমার একদম উপরে আমার লেখা মানে শেপটা আছে, তার পিছনে আমার কি লেখাগুলো আছে। তো এই টাইপের ডিরেকশন চেঞ্জ করার জন্য কি করতে হবে, এই যে এখানে একটা অপশন দেওয়া আছে অ্যারেঞ্জ, ঠিক আছে, যখন আপনি শেপ সিলেক্ট করবেন তখন এটা চলে আসবে, এই যে শেপ সিলেক্ট করলে দেখবেন এই যে অ্যারেঞ্জ নামে বা সরি ফরম্যাট নামে একটা ট্যাব চলে আসছে, তার আন্ডারে অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, ঠিক আছে, তার আন্ডারে অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে। এই অ্যারেঞ্জের মধ্যে দেখবেন যে এই যে ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ড, অর্থাৎ সামনে আনা এবং পিছনে পাঠানো। আমি যদি এই শেপটাকে পিছনে পাঠাইতে চাই কি করব, এটাকে সেন্ড ব্যাকওয়ার্ড, একবার যদি আপনি ব্যাকওয়ার্ড দেন জাস্ট একটা একটা করে স্টেপ পিছনে যাবে, ঠিক আছে। সবার লাস্টে ছবি অ্যাড করছিলাম না, এই জন্য সবার লাস্টে তো ছবি অ্যাড করছিলাম, এই জন্য কি হয়েছে, জাস্ট ছবিটার পিছনে গেছে। এখানে যদি আমি বলি একবারে সবগুলার পিছনে পাঠিয়ে দিব, তখন কি করতে হবে, সেন্ড ইট টু ব্যাক, একটা হলো ব্যাকওয়ার্ড মানে কি একটা একটা স্টেপ পিছনে পাঠানো, আর যদি বলি সেন্ড ইট টু ব্যাক একবারে পিছনে চলে যাবে। যদিও লেখাগুলো বুঝাইতেছে না কেন, কারণ কি কি হলো, একবারে পিছনে গেল,
এটাকে মাঝখানে এনে নি, সেন্ড ইট টু ব্যাকওয়ার্ড। আচ্ছা, যত শেপ ছিল শেপগুলোর মধ্য থেকে সে পিছনে চলে গেছে। হুম হুম, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কি করব, র্যাপ টেক্সট বিহাইন্ড টেক্সট। ঠিক আছে, যেহেতু আমার এইগুলাকে সে অবজেক্ট হিসাবে কাউন্ট করছে, ঠিক আছে, এইগুলাকে কি করে অবজেক্ট হিসাবে সে কাউন্ট করে, অবজেক্টের পিছনে নিয়ে যায়। আর যদি লেখারও পিছনে নিতে চান, সেন্ড বিহাইন্ড টেক্সট, এই টাইপের শেপ ইউজ করতে পারেন। আর যদি এটাকে বর্ডার হিসেবে ইউজ করতে চান, জাস্ট শেপটাকে ফিল করে দিবেন, নো ফিল, আর শেপের আউটলাইনটাকে যে কোনো কালার আউটলাইন দিয়ে দিবেন। আউটলাইনটাকে আর একটু চড়া করে দিতে পারেন এখান থেকে, এই টাইপের। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে প্রিন্ট করতে যাই, তো সর্বপ্রথমে কি আমার কভার পেজটা আসবে। ঠিক আছে, সর্বপ্রথমে কভার পেজটা আসবে, তারপরে কি বাকি টেক্সটগুলো আসবে। ঠিক আছে, এই সিস্টেমে। আর এই যে ব্ল্যাঙ্ক পেজ আমরা অ্যাড করছিলাম একটা কভার পেজের জন্য, যদি এরপরও অন্য কোথাও ব্ল্যাঙ্ক পেজ দরকার হয়, আমরা সেমভাবে এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ ইউজ করতে পারি। ঠিক আছে, সেমভাবে ব্ল্যাঙ্ক পেজ ইউজ করতে পারি। যেমন ধরেন যে এখানে মাঝখানে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ দরকার, এই জায়গায় জাস্ট এখানে আসা একটা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলেই কী হবে, মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে এবং পরের যে লেখাগুলো ওইটা পরে নতুন পেজে চলে যাবে। ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম। ব্ল্যাঙ্ক পেজের পরে আরেকটা অপশন দেওয়া আছে ব্রেক পেজ। ঠিক আছে, ব্রেক পেজ বা পেজ ব্রেক। আচ্ছা, এক সেকেন্ড, আমার একটা ফোন আসছে। তো পেজ ব্রেকের কাজ হলো কি, ধরেন আমার এই জায়গা থেকে এখান থেকে এতটুকু পর্যন্ত, বা ধরেন এই যে 2 এর পর থেকে, 2 এর পর থেকে এই প্যারাগ্রাফটা যে শেষ হয়েছে, তারপর আমার একটা নতুন পেজ দরকার। ঠিক আছে, একটা নতুন পেজ দরকার, বা এই যে পরের যে লেখাগুলো আছে এগুলাকে আমি চাইতেছি কি একটা নতুন পেজে পাঠিয়ে দিতে। এরপরে যত লেখা আছে এগুলাকে কি আমি নতুন পেজে পাঠিয়ে দিব, এই পেজে রাখবো না। তখন ম্যানুয়ালি যদি করতে চাই আমাকে অনেকবার এন্টার প্রেস করতে হবে। তো অনেকবার এন্টার প্রেস করার চাইতে আমরা এই জায়গায় রেখা বলবো কি, জাস্ট এই যে পেজ ব্রেক, এটা শর্টকাট কি কন্ট্রোল প্লাস রিটার্ন প্লাস কন্ট্রোল প্লাস এন্টার। ঠিক আছে, জাস্ট পেজ ব্রেক দিলে কি হবে, বাকি সব লেখা এখান থেকে নেক্সট পেজে চলে আসবে। ঠিক আছে, আর এটা শর্টকাট কি কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন্টার, নতুন পেজে চলে যাবে। যেমন এখানে আমি একটা দুইটা প্যারাগ্রাফ রাখবো, বাকিগুলোকে নেক্সট পেজে পাঠিয়ে দিব। তো নেক্সট প্যারাগ্রাফের আগে কার্সরটা রাখা কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন্টার। ঠিক আছে, নতুন পেজে চলে আসছে, জাস্ট দুইটা প্যারাগ্রাফ আছে, বাকিগুলো কি নতুন পেজে চলে গেছে। তো এটাকে বলা হয়েছে পেজ ব্রেক। বুঝতে পারছি? এই পেজ ব্রেকের পরে এবার আমরা দেখি কিভাবে এগুলো সব ডিলিট করে দিলাম, কন্ট্রোল এ দিয়ে ধরে একদম ডিলিট। ঠিক আছে, কন্ট্রোল এ দিয়ে ধরে ডিলিট। এবার দেখি টেবিল কিভাবে ইউজ করা যায়। ঠিক আছে, তো ওয়ার্ডের মধ্যে কয়েকভাবে টেবিল ইউজ করা যায়। ওয়ার্ডের মধ্যে টেবিল ইউজ করার জন্য আমরা যেখানে টেবিল ক্রিয়েট করব ওই জায়গায় আগে কার্সরটা রেখে নিব। যেমন শুরুতে একটা টেবিল যদি ক্রিয়েট করি, এখানে একটা কার্সর রাখলাম। ঠিক আছে, জাস্ট ক্লিক করে একটা কার্সর রেখা এই যে টেবিল অপশন ইনসার্টের মধ্যে, ইনসার্টের মধ্যে টেবিল অপশন, এখানে কয়েকটা পদ্ধতি দেওয়া আছে। প্রথম একটা পদ্ধতি জাস্ট ইনসার্ট টেবিল। এখানে সিস্টেম হলো কি, আপনার কয়টা কলাম এবং কয়টা রো লাগবে ওটা জাস্ট এখান থেকে আমি কিন্তু কোথাও ক্লিক করি নাই, জাস্ট এখানে মাউসটা ঘুরাইতেছি। তো মাউস ঘোরানোর সাথে সাথে আমাকে একটা প্রিভিউ দেখাবে যে কয়টা কলাম এবং কয়টা রো সিলেক্ট হয়েছে। ঠিক আছে, যেমন একটা রো একটা কলাম, একটা রো দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, যেরকম টেবিল আপনার যতটুকু দরকার হয় আপনি সিলেক্ট করে জাস্ট ক্লিক করলে ওরকম একটা টেবিল আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, এবং টেবিলের যাবতীয় ডিজাইন ফাংশনালিটিসও এখানে চলে আসবে। ঠিক আছে, টেবিলের যাবতীয় ডিজাইন রিলেটেড ফাংশনালিটিস। ঠিক আছে, এটাকে যখন কন্ট্রোল এ দিয়ে এখন ডিলিট করলাম। আর কিভাবে আনা যায় টেবিল, আরেকটা হলো আমাদের এইখানে ইনসার্ট টেবিল নামে একটা বাটন দেওয়া আছে। ঠিক আছে, ইনসার্ট টেবিল, এটার কাজ কি, এটার কাজ হলো ম্যানুয়ালি আপনার কয়টা রো এবং কয়টা কলাম প্রয়োজন সেই জিনিসটা এখানে তুলে ধরা। ঠিক আছে, ম্যানুয়ালি কয়টা রো এবং কয়টা কলাম দরকার এটা এখানে ম্যানুয়ালি বলে দিলেই হবে। ঠিক আছে, নাম্বার অফ কলাম 5টা, নাম্বার অফ রোজ 2টা। তাহলে আমি বললাম আমার এখানে 4টা রো দরকার আর
4টা কলাম দরকার, ঠিক আছে। নিচে আরেকটা অপশন দেওয়া আছে অটো ফিট বিহেভিয়ার। অটো ফিট বিহেভিয়ার মানে হলো আমার যে প্রত্যেকটা সেল ছোট ছোট মানে রো আর কলামের মাঝখানে যে ছোট ছোট সেলগুলা, এই সেলগুলার উইথ কীরকম হবে। একটা দেওয়া আছে ফিক্সড কলাম উইথ, এরপর দেওয়া আছে অটো ফিট টু কন্টেন্ট, আরেকটা দেওয়া আছে কি অটো ফিট টু উইন্ডো। তো এটা নর্মালি অটোই দেওয়া থাকে। অটো কেন দেওয়া থাকে? যাতে আমার টেবিলটা আমার যে পেজের ডান থেকে বাম পর্যন্ত সম্পূর্ণ জায়গায় একটা সামঞ্জস্যভাবে বসে পড়ে, ঠিক আছে। আর অটো ফিট টু কন্টেন্ট যদি দেন তাহলে হবে কি আমার টেবিলের মাঝখানে যেই ছোট 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 মানে যেই টেক্সটগুলো থাকবে টেবিলের সেলগুলোর মধ্যে, আমার টেবিলের উইথও ওইটার সাথে অ্যাডজাস্ট করে ছোট হয়ে চলে আসবে, ঠিক আছে। এটা হয়তো অটো থাকবে অথবা অটো ফিট টু উইন্ডো রাখতে পারেন। অটো ফিট টু উইন্ডো রাখলেও এরকম ডানে বামে সম্পূর্ণটা জুড়ে আসে, ঠিক আছে। যেমন ধরেন 4টা 4টা দিলাম, ফার্স্টে ফিক্সড কলাম উইথ অটো দিয়ে আমরা একটা টেবিল ক্রিয়েট করলাম। দেখেন আমার যে পেজের এখানে যতটুকু স্পেস আছে এই সাইডেও কিন্তু ততটুকু স্পেস আছে, দুই পাশে সমান স্পেস আছে। এই জিনিসটা কি অটোমেটিক সে একটা অ্যাডজাস্ট করে বসছে। এটা যদি না দিয়ে আমরা বলতাম যে কই গেল ইনসার্ট টেবিল অটো ফিট টু কন্টেন্ট দিয়ে করতাম, সেম 4টা 4টাই, দেখছেন ছোট একটা টেবিল আছে। এখন আমি যত লিখবো আমার যে কন্টেন্ট, আমার টেবিলের মাঝখানে যে লেখাগুলো এগুলোই তো কন্টেন্ট, তো এই কন্টেন্টগুলোর সাথে ম্যাচ করে সে টেবিলের উইডথটা নির্ধারণ করবে, ঠিক আছে। এই টাইপের এটা হলো অটো ফিট টু কন্টেন্ট, অটো ফিট টু কন্টেন্ট। আর অটো ফিট টু উইন্ডো যদি দেন তাহলে আমার এই যে ফিক্সড কলাম উইথ অটো এটার মতো করে কাজ করবে, ঠিক আছে। দেখেন দুই সাইডে সমান স্পেস রেখে সে একটা টেবিল ক্রিয়েট করছে, ঠিক আছে। তো আমরা নর্মালি ওইটা অটোতে রেখে করবো। অটোতে রাখলে কি হয় দুই সাইডে সমান স্পেস থাকে, দেখতে ভালো লাগে। ধরেন আমরা এখান থেকে একটা টেবিল রাখলাম। আচ্ছা আরেকটা সিস্টেম দেওয়া আছে, সেটা কি? সেটা দেওয়া আছে ড্র টেবিল, ঠিক আছে। আরেকটা সিস্টেম দেওয়া আছে ড্র টেবিল। এটা মূলত একটা পেন্সিলের মতো, দেখেন পেন্সিলের মতো। আমি যদি এটার সাথে আরও টেবিল রো কলাম অ্যাড করে আঁকতে চাই ম্যানুয়ালি, কি করতে হবে? এই যে এখান থেকে দাগ দিব, মানে পেন্সিল দিয়ে আঁকার মতো, ঠিক আছে। মাঝখান দিয়ে ভাবে আপনি আঁকতে পারেন। ঠিক আছে, ম্যানুয়ালি পেন্সিল দিয়ে আঁকার মতো। আর যদি এটাকে রিমুভ করতে চান তখন আবার এই যে পাশে দেখবেন, মানে এটা যখন সিলেক্ট করবেন তখনই এই লেআউট অপশনগুলো আসবে। এগুলো হলো কিছু এক্সট্রা অপশন যেগুলো অল টাইম থাকে না, ঠিক আছে। যেটা অল টাইম থাকে না, ঠিক আছে। ওটা কি হয়, যখন আমরা ওই অপশনগুলো সিলেক্ট করি তখন ওই অপশনের রিলেটেড যে অপশনগুলো ওইগুলো মূলত এখানে আসে। তো এর পাশে একটা ইরেজারও দেওয়া আছে, ইরেজার দিয়ে আবার চাইলে মুছেও দিতে পারেন, যে এতটুকু দরকার নেই এতটুকু দরকার নেই, এরকম, ঠিক আছে। এটা হলো কি ম্যানুয়ালি অ্যাড করার জন্য। এরপরে ধরেন এটাকে ডিলিট করে যদি আমরা একটা টেবিল এভাবেই ক্রিয়েট করলাম নর্মালি, এরকম একটা টেবিল ক্রিয়েট করলাম। তো এই টেবিল ক্রিয়েট করার পর এখানে টেবিলের বিভিন্ন রকম ডিজাইন দেওয়া আছে, ঠিক আছে। টেবিলের বিভিন্ন রকম কি ডিজাইন দেওয়া আছে, এই টাইপের বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, দেন এই টাইপের বিভিন্ন ডিজাইন দেওয়া আছে। আর ডিজাইনের সাথে যদি আরো রো কলাম আমরা ম্যানুয়ালি অ্যাড করতে চাই, পেন্সিল দিয়ে না, ঠিক আছে, পেন্সিল ছাড়াই ম্যানুয়ালি যদি অ্যাড করতে চাইলে কি করব? একটা হলো যে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে যদি নিচের দিকে আমার এগুলোকে কি বলে পাশাপাশি যেগুলো আছে এগুলো হলো রো, তো নিচের দিকে যদি আরো রো অ্যাড করতে চাই তখন কি করব? রাইট বাটন ক্লিক করে বলবো কি এই যে ইনসার্ট, ঠিক আছে। ইনসার্টের মধ্যে সব অপশন দেওয়া আছে। ইনসার্ট অ্যাবভ, উপর দিকে লাগবে না নিচের দিকে লাগবে না ডানে লাগবে নাকি বামে লাগবে। যদি বলি ইনসার্ট বিলো, দেখেন নিচে নতুন একটা
রো অ্যাড করে দিছে। এই জিনিসটা লেআউটের মধ্যেও আছে, এই চারটা অপশনই সেম সেম চারটা অপশন কোথায় দেওয়া আছে, লেআউটের মধ্যে দেওয়া আছে। ইনসার্ট বিলো, নিচে অ্যাড হইতে থাকবে, উপরের দিকে অ্যাড হইতে থাকবে, দেখেন উপরে অ্যাড হইতেছে। যদি লেফট সাইডে অ্যাড করতে চান এই যে লেফট সাইডে অ্যাড হবে, যদি রাইট সাইডে অ্যাড করতে চান রাইট সাইডেও নতুন করে অ্যাড হবে। ঠিক আছে, আর এই ডিজাইনের মধ্যে ফার্স্টের দিকে টেবিলের কিছু অপশন দেওয়া আছে, হেডার রো, ফার্স্ট কলাম, টোটাল রো, লাস্ট কলাম, ব্যান্ডেড রোস, ব্যান্ডেড কলাম। এগুলার কাজ কি, এগুলার কাজ মূলত ডিজাইন রিলেটেডই। ঠিক আছে, যখন আমরা এই টাইপের কোনো ডিজাইন নেই, যেমন ধরেন এই টাইপের একটা ডিজাইন নিলাম, ঠিক আছে, নেওয়ার পর সর্বপ্রথম যে রোটা আছে এটা কিন্তু হাইলাইট হয়ে আছে। সর্বপ্রথম রোটা কি হাইলাইট হয়ে আছে, কেন হাইলাইট হয়ে আছে, কারণ এই যে হেডার রো এই জিনিসটা কি চেক মার্ক করা আছে। আর এই যে ফার্স্ট কলাম এটা হাইলাইট হয়েছে কেন, কারণ এই যে ফার্স্ট কলামটা চেক মার্ক করা। ঠিক আছে, তার মানে হেডার রো এর কাজ কি ফার্স্ট রোটাকে হাইলাইট করা। সেমভাবে টোটাল রো এর কাজ কি, টোটাল মানে ওই যে লাস্ট আর কি, লাস্ট কলাম ফার্স্ট রো লাস্ট কলাম, সরি ফার্স্ট রো লাস্ট রো, এই টাইপের থাকে আর কি। ঠিক আছে, যদি এটাকে নাম দিছে কি টোটাল রো, আর ফার্স্ট রো যেটা সেটার নাম দিছে কি হেডার রো। ঠিক আছে, তো টোটাল রো দিলে কি হবে, লাস্টের রোটা হাইলাইট হবে। আর যদি মানে টোটাল রো নাম দিছে, কারণ আমরা কি করি অনেক সময় হিসাব নিকাশ করে লাস্টে এখানে টোটাল বের করি না লাস্টে, এই জন্য এটাকে নাম দিছে টোটাল রো। ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করি লাস্টে যোগফল থাকে, তো এই জন্য এটার নাম দিছে টোটাল রো। আর উপরে হেডার থাকে, তো যে নেম, ডেজিগনেশন, স্কুল, কলেজ, রেজাল্ট এই টাইপের, এই জন্য এটার নাম দিছে হেডার রো। ঠিক আছে, হেডার রো অ্যান্ড টোটাল রো। আরেকটা কি ফার্স্ট কলাম, আরেকটা কি লাস্ট কলাম। ঠিক আছে, ফার্স্ট কলাম লাস্ট কলাম। ঠিক আছে, এই চারটা। আর এই যে নিচে দুইটা অপশন দেওয়া আছে ব্যান্ডেড রোস অ্যান্ড ব্যান্ডেড কলাম। ব্যান্ডেড মানে হইলো এই যে রোগুলার মধ্যে একটা একটু গাঢ় নীল, একটা একটু হালকা নীল, একটা একটু গাঢ় নীল, একটা একটু হালকা নীল, এই জিনিসটাকে বলা হয়েছে কি ব্যান্ডেড। ঠিক আছে, এখানে কি রোগুলা ব্যান্ডেড অবস্থায় আছে, একটা রো সাদা, একটা রো একটু গাঢ়, একটা রো আবার একটু গাঢ়, একটা রো একটু হালকা, একটা রো গাঢ়, একটা রো একটু হালকা, এই টাইপের জন্য বলছে এটাকে ব্যান্ডেড রো। সেটা যদি আমরা অফ করে দিই দেখবেন সবগুলো একরকম হয়ে গেছে। ঠিক আছে, এই যে ব্যান্ডেড রোস আর ব্যান্ডেড রোস অফ, এই যে অন, এই যে অফ, এই টাইপের। ঠিক আছে, এই সেম জিনিসটাই যদি আমরা কলাম ওয়াইজ করি তখন এটাকে বলা হয়েছে কি ব্যান্ডেড কলাম। বুঝতে পারছেন, একটা হলো ব্যান্ডেড রোস, একটা হলো ব্যান্ডেড কলাম। ঠিক আছে, ব্যান্ডেড রোস অ্যান্ড ব্যান্ডেড কলাম। আর সবগুলো অফ করে দিলে সবগুলো সেল একই টাইপের হয়ে যাবে। ঠিক আছে, তো যদি আপনার ফার্স্টের দিকে থাকে যে উপরে যে হেডার নেম এই টাইপের হেডিং থাকলে আমরা যে হেডার ওটাকে চেকমার্ক করে রাখতে পারি। এই সাইডে যদি আরও কিছু থাকে সাবজেক্ট নেম ইত্যাদি ইত্যাদি বিষয়, তখন করতে পারেন কি এই যে ফার্স্ট কলামটাও এভাবে হাইলাইট করে রাখতে পারেন। কিছুটা আমাদের ওই পরীক্ষা রুটিন টুটিন টাইপের রুটিনগুলোতে যেরকম থাকে। ঠিক আছে, এক্সাম রুটিনের মধ্যে যেরকম থাকে। উম, এই টাইপের। ঠিক আছে, যেমন এক পাশে ডেট থাকে, পাশে টাইম থাকে, পাশে কি সাবজেক্টের নেম থাকে। ঠিক আছে, ধরেন ফার্স্টে আমরা রাখলাম যে ডেট, ডেটের পরে কি টাইম, ডেটের পরে টাইম, এরপরে কি দিলাম সাবজেক্ট নেমগুলো থাকবে এখানে, ধরেন বাংলা। আচ্ছা, ও আচ্ছা, এখানে নর্মালি ক্লাস এরিয়াগুলো থাকে। ঠিক আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এই টাইপের থাকে। আর নিচের দিকে হয়তো বা ডেটগুলো ইয়ে করা থাকে যে এরকম, এটাকে আমরা কপি পেস্ট করে দিই। এই টাইপের।
ঠিক আছে, এখানে টাইমগুলো থাকে আর এই পাশে কি সাবজেক্টের নেমগুলো থাকে, এই টাইপের রুটিন। নেক্সট ক্লাসে আমাদের কাজ থাকবে অবশ্যই এরকম একটা রুটিন ডিজাইন করা, ঠিক আছে, টেবিল দিয়ে একটা রুটিন ডিজাইন করবেন, ডিজাইন করে সেটা আপলোড করবেন। আগের ক্লাসে অনেকেই জমা দিচ্ছেন, অনেকেই আবার জমা দেন নাই, ঠিক আছে, যারা দেন নাই তারা অবশ্যই নেক্সট ক্লাসের মধ্যে এগুলো জমা দিয়ে দিবেন। তো এভাবে ডিজাইন করার পর এটাকে আরও কিছু কাস্টমাইজেশন আছে, যেমন এই লেআউট অপশনের মধ্যে, ঠিক আছে, লেআউট অপশনের মধ্যে। এক সেকেন্ড, ফোন আসছে, একজন ফোন দিতেছে হয়তো বারবার, কই যেন ছিলাম। তো লেআউটের মধ্যে আর কি কি আছে, লেআউটের মধ্যে যদি আমরা কোনো সেল একসাথে সংযুক্ত করতে চাই, ঠিক আছে, যদি কোনো সেল একসাথে সংযুক্ত করতে চাই তখন কি করতে হয়, সেলগুলোকে মার্জ করতে হয়, ঠিক আছে, সেলগুলোকে মার্জ করে দিতে হয়। তো সেল মার্জ করার জন্য যেই কয়টা সেল আমি মার্জ করতে চাইতেছি ওই সেলগুলোকে আগে সিলেক্ট করে নিতে হবে। যেমন ধরেন এই তিনটা বা এই চারটা সেল, এই চারটা সেলকে আমি মার্জ করে একটা সেল, যেমন ধরেন এই দিন একদম সবার আইসিটি পরীক্ষা, তখন কি করব, এই সবগুলো সেল আমার একটা সেল হিসাবে ইউজ করা দরকার। এই সেলগুলোকে সিলেক্ট করলে দেখব এই যে এখানে মার্জ সেল নামে একটা অপশন চলে আসবে, ঠিক আছে, লেআউটের মধ্যে মার্জ সেল, অথবা রাইট বাটন ক্লিক করলেও আসবে, রাইট বাটন ক্লিক করে এই যে মার্জ সেল, ঠিক আছে, দুই জায়গায় আছে, এখানেও মার্জ সেল অপশন আছে, এখানেও মার্জ সেলস এই অপশন চলে আসবে, ঠিক আছে। তো এগুলাকে জাস্ট সিলেক্ট করে আমরা বলবো কি মার্জ সেল, মার্জ করলে এই সম্পূর্ণ সেলটা আমার একটা সেল হিসাবে চলে আসবে, ঠিক আছে, এই সেলটা একটা সেল হিসাবে চলে আসবে। ধরেন এই দিন সবার আইসিটি পরীক্ষা এরকম, ঠিক আছে। এখন এই যে আইসিটি লেখাটা, এটাকে আমার সেলের মাঝখানে রাখা দরকার না, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই লেখাটা বাই ডিফল্ট আছে কোথায়, বাই ডিফল্ট আছে একদম উপরের বাম কর্নারে। কেন উপরের বাম কর্নারে আছে, কারণ এই যে উপরে লেআউটের মধ্যে অ্যালাইনমেন্ট নামে একটা অপশন দেওয়া আছে, লেআউটের মধ্যে অ্যালাইনমেন্ট নামে একটা অপশন দেওয়া আছে। অ্যালাইনমেন্টের মধ্যে এই যে অ্যালাইন টপ লেফট, এটা সিলেক্ট করা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে, এই জন্য মূলত এটা লেখাটা টপ লেফটে আছে। এটা যদি আমি সেন্টার করে দিই, দেখেন লেখা সেন্টার চলে আসবে। টপ রাইট, এটা কি সেন্টার রাইট, মাঝখানে সেন্টার, এই যে হলো সেন্টার, সেন্টার একদম সেন্টারে চলে আসবে, মানে যে কোনো জায়গায় আপনি চাইলে রাখতে পারেন, ঠিক আছে। এটা এমনও হইতে পারে যে আমরা যদি সম্পূর্ণ টেবিলটাই, যে এখানে একটা অ্যারো বাটন দেওয়া আছে, এটা সিলেক্ট করলে সম্পূর্ণ টেবিল সিলেক্ট হয়ে যাবে। সম্পূর্ণ টেবিল সিলেক্ট করে যদি আমরা বলি যে সেন্টার সেন্টার, তাহলে সবগুলো ডাটাই একদম মাঝখানে মাঝখানে চলে আসবে, ঠিক আছে। আর মার্জ করা কোনো সেল যদি আবার আমরা স্প্লিট করতে চাই, আলাদা করতে চাই, তখন আবার ওই সেলটা সিলেক্ট করে বলবো কি এই যে স্প্লিট সেল, ঠিক আছে, স্প্লিট সেল। স্প্লিট সেল দিলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের কাজ হলো যে আমরা একটা সেলকে ভাগ করতে চাই, ঠিক আছে, একটা সেলকে ভাগ করতে চাই, কিন্তু কত ভাগে ভাগ করব, ঠিক আছে, মানে একটা সেলকে ভাগ করে নতুন কয়টা রো এবং কয়টা কলাম চাইতেছি আমি, ঠিক আছে, ওইটার জন্য মূলত এই ডায়লগ বক্সটা আসে, ঠিক আছে, ওটার জন্য মূলত এই ডায়লগ বক্সটা আসে যে এই একটা আইসিটি নামক যে সেল, এটাকে আমি স্প্লিট করে কয়টা ভাগ, যেমন ধরেন আমি এটার মাঝখানে এরকম চারটা ভাগ করব, ঠিক আছে, এটার মাঝখানে আমি এরকম একটা ভাগ করব, এরকম একটা ভাগ করব, তাইলে আমার কয়টা রো আছে এখানে, একটা দুইটা রো আছে, আর কলাম আছে কয়টা, দুইটা, তা দুইটা রো দুইটা কলাম। তো আমি এখানে বললাম নাম্বার অফ কলাম 2, নাম্বার অফ রোস 2, ওকে। মাস্ট বি এ ডিভিসর অফ 9, এখানে আর কোনো কিছুতে ডাটা আছে দেখে মনে হচ্ছে, কই গেল স্প্লিট সেল, তিনটা ভাগ করে দেখি, আচ্ছা তিনটা ভাগ হয়ে গেছে, দুটা দুটা কেন নিল না, দেখি ওয়ার্ড অফ 9, দেখি কি বলে। আচ্ছা এই যে মাইক্রোসফট কমিউনিটিতে কিছু সলিউশন দেওয়া আছে,
আচ্ছা, ওদের একটা লিমিটেশন আছে যে ইউ ক্যান আইদার ক্রিয়েট এ 15 রো টেবিল অ্যান্ড মার্জ গ্রুপস অফ 3 সেলস in first row, or you can create 5 rows table all cells 3 except for column 1. একটা লিমিটেশনস দেওয়া আছে, এটা স্পেসিফিক উল্লেখ করা নাই কোথাও। আচ্ছা, এখানে একটা লিমিটেশন দেওয়া আছে যে আপনি কতটুকুর বেশি ভাগ করতে পারবেন, একটা সেলকে যখন ভাগ করবেন কতটুকু লিমিটেডের মধ্যে আপনি ভাগ করতে পারবেন। ঠিক আছে, এটা লিমিটেশনটা এখানে উল্লেখ করা নেই, আমি এটা রিসার্চ করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব অথবা নেক্সট ক্লাস আপনাদের জানাই দিব। ঠিক আছে, যাই হোক, আপাতত এটা কত ভাগ করতে দিচ্ছে আমাদের, দেখি যদি 3টা করে দেই। আচ্ছা, তো এইভাবে যে কটা রো এবং যে কটা কলামে আমরা এটাকে সমান ভাগে ভাগ করতে পারি। ও আচ্ছা, বুঝতে পারছি, ভুলে গেছিলাম। আমাদের এখানে যদি ভাগ করতে চাই, ঠিক আছে, ভাগ করার জন্য আমার এই পাশে যে রো কলামগুলো আছে, ঠিক আছে, কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? আমাদের এখানে দুই সাইডে যতটুকু রো আছে, ঠিক আছে, সেইটাকে যাতে সমান ভাগে সে ভাগ করতে পারে। যেমন আমার এখানে কিন্তু একটা বিজোড় সংখ্যক একটা ইয়ে আছে, 1টা 2টা 3টা 4টা 9টা আছে। এখন 9টাকে যদি আমি বলি 2 ভাগ করতে, ঠিক আছে, এই 9টাকে যদি আমি বলি, কয়টা দিছিলাম, 2/2 দিয়েছিলাম না, 2/2 যদি দিই, এটা কিন্তু ভাগ হবে এই জায়গাটাতে এসে, মাঝামাঝি একটা জায়গায় 2 ভাগ হবে, এরকম হয়ে যাবে। কিন্তু এই জিনিস তো মানে ওয়ার্ড দিবে না। ওয়ার্ডের কথা হলো যে আমাদের এই যে দুই পাশে যে রো গুলো আছে, এই রো বরাবর, ঠিক আছে, এই রো গুলো যাতে সমানভাবে ভাগ করতে পারি। ঠিক আছে, যেমন আমি 3 দিছি, সে এখানে 3টা 3টা করে নিয়ে একটা কি সমান ভাগে ভাগ করতে পারছে। এই জন্য সে বলতেছিল যে ডিভিসর অফ 9 মাস্ট বি এ ডিভিসর অফ 9, 9 দ্বারা বিভাজ্য হয় এরকম একটা নাম্বার তার লাগবে। ঠিক আছে, এইরকম একটা নাম্বার তার লাগবে, বুঝতে পারছেন? এই জন্য আমরা যদি কোনো একটা টেবিলের মধ্যে একটা সেলকে ভাগ করতে চাই, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তার আশেপাশের সেলগুলোর সাথে ওটা কি মিলবে কিনা। যেমন এখানে আমরা 2টা রো এবং 3টা কলাম যখন দিছি, 2টা কলাম আর 3টা রো যখন দিছি, তখন কিন্তু সে এই টোটাল 9টা রোকে 3টা রোতে ভাগ করে দিতে পারছে। ঠিক আছে, যে 2টা দিলে কিন্তু হইতো না, কারণ 2টা দিলে কি আমার ভাগটা পড়তো এমন একটা জায়গায় যেখানে আসলে কোনো সেলের বর্ডার নাই। ঠিক আছে, মাঝামাঝি 4.5 4.5 করে পড়তো, 9টা রো আছে, এটা 4.5 4.5 করে পড়ে যেত। ঠিক আছে, তো স্প্লিট করার সময় এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস আছে টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশনের কাজ হলো জাস্ট লেখার ডিরেকশন ঘোরানো। ঠিক আছে, আমি কোনো কিছু লিখতে চাই, ডিরেকশন চেঞ্জ করা। লেখার ডিরেকশন চেঞ্জ করা। ঠিক আছে, আরেকটা জিনিস আছে এখানে, যদি আমরা সেলগুলোকে একটু বড় করে নেই, আমরা সেলকে কিন্তু জাস্ট ধরে টান দিয়ে বড় করতে পারি। জাস্ট এই রোটা যদি আমি একটু বড় করতে চাই, রো এর মাঝখানে যে কোনো জায়গায় আমি এরকম কার্সর রেখা টান দিলে কিন্তু এই রোটা বড় হয়ে যাবে। কলামের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, তো এবার আমি যদি এটাকে ধরেন টপ লেফটে রেখা কোনো কিছু লিখতে চাই, তো টপ লেফটে লেখা মানে রাখার পরও দেখবেন কি সামান্য একটু গ্যাপ আছে এখানে। ঠিক আছে, টপ লেফটে রাখার পরও সামান্য একটু গ্যাপ আছে। ঠিক আছে, এই গ্যাপটা কি জন্য আসে? এই গ্যাপটা আসে এই যে সেল মার্জিন, পুরো পেজের তো একটা মার্জিন আছেই, তার সাথে আবার সেল মার্জিন নামেও একটা মার্জিন আছে, স্পেসিফিক সেলের মার্জিন প্রত্যেকটা সেলের জন্য। এই মার্জিনটার জন্য মূলত এই সামান্য এই যে লেফট আর রাইটে কত 0.08 0.08। সেটাকে যদি আপনি আবার 0.0 করে দেন, তাহলে কি একদম বর্ডারের সাথে লেগে যাবে। ঠিক আছে, এটাকে 0.0 করে দিলে এটা একদম বর্ডারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসি, স্প্লিট করলাম, এরপরে হলো যে আমাদের আচ্ছা, এরপরে হলো আমাদের, এটাকে ডিলিট করে নিই। আচ্ছা, এরপরে আমরা পেজের মধ্যে যখন হেডার অ্যান্ড ফুটার অ্যাড করতে চাই,
ঠিক আছে, পেজের মধ্যে হেডার অ্যান্ড ফুটার অ্যাড করতে চাই। হেডার ফুটার অ্যাড করার জন্য আমরা একটা পেজের মধ্যে এই দেখেন উপরের দিকে, একদম উপর দিকে এসে যদি ডাবল ক্লিক করি আমাদের কিন্তু হেডারের একটা অপশন চলে আসবে। এটা হলো একটা সিস্টেম। আর যদি ম্যানুয়ালি আমরা হেডার ফুটার অপশনে যেতে চাই, জাস্ট ইনসার্টে গিয়ে এই যে হেডার ফুটার পেজ নাম্বার তিনটারই আলাদা আলাদা অপশন দেওয়া আছে। ঠিক আছে, হেডার ফুটার পেজ নাম্বার, এই ধরনের হেডার অ্যাড করি আগে। হেডার অ্যাড করলে ফুটারের সিস্টেমটা অলমোস্ট সেম। ঠিক আছে, এখানে হেডারের মধ্যেও সেমভাবে কিছু ইয়ে দেওয়া আছে, দেরি আছে। ক্লাস অ্যাটেন্ডেন্স লিঙ্ক এখন না, ক্লাস শেষ হোক তারপর অ্যাটেন্ডেন্স লিঙ্ক। তো হেডার ফুটার অ্যাড করার জন্য কি করব আমরা, হেডার ফুটার অ্যাড করার জন্য ইনসার্ট থেকে হেডারের মধ্যে সেম ওই যে আমরা ইয়ে করছিলাম না, ওই কভার পেজ অ্যাড করছিলাম। কভার পেজে কি ছিল, কিছু ডিফল্ট কিছু ডিজাইন দেওয়া ছিল, এখানেও কিন্তু কিছু ডিফল্ট ডিজাইন দেওয়া আছে। ঠিক আছে, কিছু ডিফল্ট ডিজাইন দেওয়া আছে, এই ডিজাইনগুলো আমরা ইউজ করতে পারি। যেমন ধরেন এরকম তিনটা পার্ট করা আছে। ঠিক আছে, এরকম তিনটা পার্ট করা আছে। তিনটা পার্টের মধ্যে আমরা টাইপ হেয়ারের মধ্যে এখানে কিছু একটা নাম দিলাম, যেমন এই যে ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম থেকে কোনো একটা ডেট সিলেক্ট করে এই টাইপের, মানে একটা ফরম্যাট ডেটের দিলে অটোমেটিক সেটা বসে পড়বে। তারপর এগুলো হলো কিছু ডিফল্ট অপশন সেট করা থাকে। যেমন এই যে আমি ডেট অ্যান্ড টাইমটা বসাইলাম না, এখন অনেক সময় হয় কি আমরা যখন কোনো কিছু প্রিন্ট করি তো উপরে ডেট বসানো লাগতে পারে। হেডারের ফুটারের কাজ হলো আমাদের ওই পেজের উপরে থাকে না যে স্কুল কলেজে যে ইয়াগুলো জমা দেয়, উপরে দেখবেন যে একটা স্ট্যাম্প পেপারের মতো একটা ফিক্সড ইউনিভার্সিটির লোগো, ইউনিভার্সিটির লেখা, নাম, ঠিকানা সব কিছু ফিক্সড করা থাকে, তার ভিতরে কন্টেন্ট জাস্ট চেঞ্জ করে প্রিন্ট করে। এই টাইপের পেপারগুলোর জন্য হেডার ফুটার ইউজ হয়। তো এই হেডার ফুটার ইউজ করতে গিয়ে এই ডিফল্ট যে অপশনগুলো দেওয়া আছে, যে ডেট অ্যান্ড টাইম, ডকুমেন্ট ইনফো, এই ডেট অ্যান্ড টাইমের কাজ কি, আমরা প্রিন্ট করার সময় ডেট অ্যান্ড তারিখ তো লাগে যে কবে প্রিন্ট করছি এটা বসানোর জন্য। তো ম্যানুয়ালি না বসায় আমরা যদি এই টাইপের ডেট অ্যান্ড টাইম বসায় দেই, যে ইনসার্ট ডেট অ্যান্ড টাইম, এটা কি করে এক্সাক্ট আপনি যেই দিন ডকুমেন্টটা প্রিন্ট করবেন ওই দিনের ডেট বসায় দেয়। ঠিক আছে, আপনি যেই দিন প্রিন্ট করবেন ওই দিনের ডেট এটা বসায় দিবে। এটা যদি আমি সেম ডকুমেন্টে আমি আগামীকাল ওপেন করি, দেখবো এখানে আগস্ট 21, পরের দিন ওপেন করলে দেখবো আগস্ট 22। ঠিক আছে, এইভাবে মানে অটোমেটিক ওই দিনের ডেটটা সে বসায় নেয়। সেমভাবে ডকুমেন্ট ইনফরমেশন যদি বসাতে চান, ডকুমেন্টের অথরের নাম, ফাইলের পাথ, ডকুমেন্টের টাইটেল, এরপরে যদি পিকচার অ্যাড করতে চান, যখন আমরা ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির ইয়াগুলো তৈরি হয় কীভাবে, স্ট্যাম্প পেপারগুলা, তখন ইনসার্ট থেকে না, এই ডিজাইন থেকে পিকচার, এটা কিন্তু ইনসার্ট পিকচার না, এটা কোনটা, ডিজাইন থেকে হেডার সিলেক্ট করা থাকা অবস্থায় পিকচার। এখানে ধরুন আমরা একটা পিকচার অ্যাড করে দিলাম। এটাকে টাইট করে নিই, টাইট করলে কি হয়েছে, যে কোনো জায়গায় মুভ করতে পারি। ঠিক আছে, যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারি। এরপর লেখাও কিন্তু এরকম ইজিলি মুভ করা যায়। লেখা ইজিলি মুভ করার জন্য কি করব, আমরা এই যে ইনসার্ট থেকে এই যে টেক্সট বক্স নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা একটা টেক্সট বক্স বসায় নিতে পারি। টেক্সট বক্সের সুবিধা কি দেখছেন, লেখা আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারি। এখানে ধরেন আমরা এটাকেও টাইট করে নিলাম, এটাকে আমরা একটা স্কুল বানাইলাম, ধরেন যে এবিসি স্কুল অ্যান্ড কলেজ। মানে সময় নিয়ে আপনার সুন্দর করে ডিজাইন করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো এইটা দিয়ে করে। ঠিক আছে, জি স্যার। হুম, ঠিক আছে, আচ্ছা। যেভাবে স্কুল কলেজ নাম, ঠিকানা, ডেজিগনেশন ইত্যাদি বসায় দিবেন। আর
এই যে শেপটা আছে না, যখন আমি বাইরে যখন ক্লিক করব আমার লেখার পাশে একটা শেপ চলে আসছে না, আউটলাইন। এটা হলো কি টেক্সট বক্সের আউটলাইন। এই টেক্সট বক্সের আউটলাইন রিমুভ করার জন্য কি করতে হয়, যেন আমি আবার ডাবল ক্লিক করলে আমার হেডার এডিট করার অপশন দিয়ে দিবে। এখানে বক্সটা সিলেক্ট করার পর দেখবেন আউটলাইন নামে একটা অপশন আছে, আউটলাইন এই যে আউটলাইনে গিয়ে বলবো কি নো আউটলাইন। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে আউটলাইনে গিয়ে নো আউটলাইন। এবার বাইরে যদি ডাবল ক্লিক করেন দেখবেন ওইটা স্টপ হয়ে গেছে, মানে ওইটা এখন আর এডিট করতে দিবে না। তো এটা সুবিধা কি, আপনি যখন নতুন নতুন পেজও ক্রিয়েট করবেন না, ধরেন আমি এখান থেকে সহজেই যে ব্ল্যাঙ্ক পেজ, ও আচ্ছা ফার্স্ট পেজ অফ অন করা, ঠিক আছে দাঁড়ান এক সেকেন্ড। এটা হলো কি আমরা যখন যাই যে অনেকগুলো ডকুমেন্ট, মানে পুরো ডকুমেন্ট, বাট ডকুমেন্টের একদম ফার্স্টের যে পেজ, এটা আমার ডকুমেন্টের ফার্স্টের পেজ না, আমি যখন এটা প্রিন্ট করব, প্রিন্ট করলে কিন্তু এটা আবার যে কালারে চলে আসবে। তো এটা হলো আমার ডকুমেন্টের ফার্স্ট পেজ। এখন আমি চাইতেছি যে একদম ফার্স্টের যে পেজটা, ওই পেজের হেডারটা একটু ডিফারেন্ট থাকবে। ঠিক আছে, ফার্স্টের পেজের হেডারটা কি থাকবে, ডিফারেন্ট থাকবে। ওইটার জন্য এই যে হেডারে ডাবল ক্লিক করে এই যে ডিফারেন্ট ফার্স্ট পেজ, এই জিনিসটা চেকমার্ক করে দিতে হয়। ঠিক আছে, এটা যদি আগে থেকেই চেকমার্ক করা ছিল, এই জন্য আমার বাকি পেজগুলোতে সেমটা আসে না। এটা যদি আমি অফ করে দেই ডিফারেন্ট ফার্স্ট পেজ, এখন যে আমি হেডারটা বসাবো এখানে, আমি তাড়াতাড়ি করে এটাকে ডিজাইন করে নিতে হলে জাস্ট একটা ছবি বসাইলাম, একটা ছবি বসাইলাম, আরেকটা কি বসাইলাম, একটা ধরেন টেক্সট বক্স বসাই নিলাম, যে ইনসার্ট টেক্সট বক্স। ঠিক আছে, এখানে আমি যাবে কোন একটা স্কুলের নাম, এখানে নিচে লোকেশন। ঠিক আছে, এটাকে আমি বললাম আউটলাইন, নো আউটলাইন, এই টাইপের। ঠিক আছে, এবার বাইরে যদি এসে ডাবল ক্লিক করি দেখবো এটা কি ফ্রিজ হয়ে গেছে। এখন আমি নিচে যতই পেজ নিতে থাকি, দেখেন প্রত্যেকটা পেজের শুরুতে কি আমার এরকম এই যে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, প্রত্যেকটা পেজের শুরুতে এই জিনিসটা কি ফিক্স হয়ে যাবে। ঠিক আছে, আর এটা নর্মালি এডিট করা যায় না, এই যে যখন ক্লিক করবেন এডিট করতে দিবে না। এটা এডিট করার জন্য যখন এখানে ডাবল ক্লিক করবেন তখনই আমাকে এখানে এডিট করতে দিবে। ঠিক আছে, তখন এটাকে কি করতে দিবে, এডিট করতে দিবে। আবার এই যে বাইরে ডাবল ক্লিক করি, এটাই শর্টকাটে এই যে ক্লোজ হেডার এন্ড ফুটার, ক্লোজ করে দিবে। আর ইন কেস যদি আপনার আরো বেশি জায়গা দরকার হয় হেডারের মধ্যে, আরো কিছু ইনফরমেশন আপনি বসাবেন, ঠিক আছে, আরো বেশি, যেমন ধরেন যে ধরেন ডিফারেন্ট ফার্স্ট পেজ করলাম, সব পেজগুলা একরকম থাকবে, ফার্স্ট পেজটা একটু এক্সট্রাঅর্ডিনারি থাকবে। তখন কি করব, ফার্স্ট পেজের মধ্যে যেমন নাম দিলাম, ঠিকানা দিলাম, সাথে যদি আরো কিছু ট্যাগলাইন বসান, যে এই টাইপের। তো হেডারটা একটু বড় দরকার না, তখন করব কি এই যে হেডারে ক্লিক করে এই যে হেডার ফ্রম টপ, এটাকে আরেকটু বাড়াই নেব। এই টাইপের সামান্য একটু বড় করে নিলাম। ঠিক আছে, আর বাকি যে পেজগুলো আছে, বাকি পেজগুলোর জন্য কি করব, এটাকে ধরুন ক্লোজ করে নিলাম, ক্লোজ হেডার এন্ড ফুটার, নিচে আইসা আরেকটা পেজ নিয়ে নিই, এই যে সেকেন্ড পেজ এসে যখন ডাবল ক্লিক করব, এখানে ধরুন আমি শুধু স্কুলের নাম রাখলাম, যে এবিসি স্কুল অ্যান্ড কলেজ, এটাকে মাঝখানে নিয়ে আসি, এরকম ক্লোজ। এখন যদি আরো কিছু পেজও ক্রিয়েট করে আমি এন্টার ধরে রেখা জাস্ট, এখন কি হয়েছে দেখেন, এখন যদি আমি প্রিন্টে যাই, কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে যাই, এই হলো আমার ফার্স্ট পেজের হেডার, এই হলো সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, মানে জাস্ট ফার্স্টের যে পেজটা
ঠিক আছে, ফার্স্টের যে পেজটা, দাঁড়ান, ফার্স্টের যে পেজটা, এই ফার্স্টের পেজটাকে ডিফারেন্ট করতে চাইলে, ঠিক আছে, থাকে না জাস্ট ফার্স্টের যে পেজটা, কারণ একটা বই যদি আপনি প্রিন্ট করেন এই পেজটাই তো সবার উপরে থাকবে, তো ফার্স্টের পেজটা যদি একটু ডিফারেন্ট করতে চান তখন আপনি এই ডিফারেন্ট ফার্স্ট পেজ, এই চেক মার্কটা কই গেল, এই যে ডাবল ক্লিক করলে এই যে ডিফারেন্ট ফার্স্ট পেজ, ঠিক আছে, ডিফারেন্ট ফার্স্ট, এটাকে চেক মার্ক করে নেবেন। আর ফুটারের ক্ষেত্রে সেম জিনিস, এটাকে যদি আবার রিমুভ করে ফেলতে চাই একবারে, তখন জাস্ট হেডারটা অন করে জাস্ট ডিলিট করে দেবো। এখানে আরেকটা অপশন থাকার কথা হেডার অ্যান্ড ফুটারের, এই যে ইনসার্ট থেকে হেডারে গিয়ে বলবো কি রিমুভ হেডার, ঠিক আছে, এটা হলো একবার রিমুভ করে ফেলা। রিমুভ হেডার দিলে কি হবে, হেডার চলে যাবে, ঠিক আছে, রিমুভ হেডার। আর এই যে বাকিগুলোতে গিয়ে সেমভাবে কি বলবো, হেডার রিমুভ হেডার, সবগুলো হেডার চলে যাবে, ঠিক আছে, সবগুলো পেজ থেকে চলে যাবে। এটা হলো একবারে রিমুভ করে ফেলার জন্য রিমুভ হেডার অ্যান্ড ফুটার, ঠিক আছে, রিমুভ হেডার অ্যান্ড ফুটার। আর এই যে এডিট হেডার, এটাই হলো যে ডাবল ক্লিক করলে যে অপশনগুলো আসে না, ওইটাই এডিট হেডারের মধ্যে দেওয়া। আচ্ছা, এটা করবো কি, এটাকে একটু ছোট করে নিই। বইয়ের নাম্বারের জন্য যেটা বললেন, আচ্ছা, বইয়ের নাম্বারের জন্য একটা জিনিস আছে, দেখেন ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজ এই নামে একটা অপশন আছে, ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজ। এটার জন্য এটা কেন ইউজ হয় দেখেন, ওপেন বুক লিখে যদি সার্চ করি, আচ্ছা, ওপেন বুকের ক্ষেত্রে কি হয়, এই যে এই ছবিটা যে দেখাই, আচ্ছা, নর্মালি কি থাকে দেখেন, ওপেন বুক ইমেজের মধ্যে বইয়ের মধ্যে কিন্তু এই পাশের যে পেজগুলো আছে, বাম পাশে যে পেজগুলো আছে, এইগুলোর নাম্বার কিন্তু থাকে মূলত এই জায়গাটাতে, আর এই পেজগুলোর নাম্বার থাকে কোথায়, এই জায়গাগুলোতে, ঠিক আছে। আমি অনেকগুলো বই এরকম ফেস করছি যে এই নাম্বারগুলো থাকে এই পাশে, এই নাম্বারগুলো থাকে এই পাশে। এখন আমি যদি হেডার ফুটারের মধ্যে জাস্ট নাম্বার বসায় দিই এক সিরিয়ালে, সবগুলা পেজের নাম্বার কিন্তু এক সাইডে চলে আসবে। তো তখন কি করতে হয়, আমার ইভেন আর অড পেজ মানে জোর বেজোর পেজগুলো, যেগুলোর পেজ নাম্বার 1 3 5 7 8, এগুলো ধরেন আমি রাখতে চাইলাম যে এক সাইডে 1 3 5 7 8 এই পাশে থাকবে, আর 2 4 6 8 এগুলো থাকবে কি ডান পাশে। এই টাইপের ডিফারেন্টের জন্য, এই টাইপের ডিফারেন্টের জন্য আমাদের বলতে হয় কি ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজ। ডিফারেন্ট ফার্স্ট পেজ এটা সরাই দিলাম, বললাম কি ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন্ট পেজ। এখন ধরেন এটা একটা ইভেন্ট পেজ, প্রথম যে পেজটাতে একটা ইভেন্ট পেজ, একটা কি বলে 1 নাম্বার পেজ আমার, ঠিক আছে। ফার্স্ট পেজকে কি ইভেন্ট দেখাই যাচ্ছে, আচ্ছা যাই হোক, ধরেন এটার মধ্যে আমরা বসাইলাম একটা পেজ নাম্বার, এটা বিভিন্ন জায়গায় যে উপরে নিচে ডানে বামে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, ধরেন এইভাবে বসাইলাম পেজ নাম্বার 0, 0 থেকে কাউন্ট করছে, আচ্ছা এই জন্য ইভেন্ট দেখাচ্ছে। আমি বললাম প্রথম পেজ ইভেন্ট হয় কিভাবে, আচ্ছা 1 দেখা 0 দেখাইতেছে। আর এই যে অড পেজ, অড পেজের মধ্যে আইসা বললাম কি যে পেজ নাম্বার টপ অফ দ্য পেজ, এটাকে আমরা বসাবো এই পাশে, পেজ নাম্বার টপ অফ দ্য পেজ এই সাইডে, দেখেন 0টা এই পাশে, 1টা ডান পাশে, বাকিগুলা সে এই যে ক্লোজ হেডার এন্ড ফুটার বাকিগুলা সে অটোমেটিক বসায় নেবে। 1 কিন্তু আমরা জাস্ট কতগুলো পেজ এন্টার ধরে রাখছি, জাস্ট পেজ ক্রিয়েট করতেছি, এন্টার ধরে রেখে অনেকগুলো পেজ নিয়ে নিলাম, ঠিক আছে। এখন যদি এটাকে আমরা প্রিন্ট করতে চাই তখন দেখবেন কি একদম ফার্স্টে যদি যাই, দেখেন ফার্স্ট পেজ 0 পেজ, অর্থাৎ এটা ডান সাইডে থাকবে, তারপর 1 নাম্বার পেজ, পরের পেজ কই থাকবে ডান সাইডে থাকবে, পরেরটা আবার বাম সাইডে, পরেরটা ডান সাইডে, ঠিক আছে। এখন কিন্তু আমরা এই পেজগুলোকে একবারে প্রিন্ট করে কি করতে পারি, বইয়ের মতো করে বাইন্ডিং করে দিলে দেখবেন যে এই পাশের লেখাগুলো বাম পাশে আসছে, এই পাশের লেখাগুলো কি ডান পাশে গেছে। আর এই যেগুলো প্রিন্ট করার জন্য যে প্রিন্ট লেআউট, এটার জন্য এই যে প্রিন্ট লেআউটটা লাগে, ঠিক আছে। প্রিন্ট লেআউটটা খুব ইম্পর্টেন্ট প্রিন্ট করার জন্য।
নর্মালি আমরা যদি প্রিন্ট করতে চাই সর্বপ্রথম কি লাগবে, সর্বপ্রথম লাগবে আমার পেজের সাইজ, ঠিক আছে, অর্থাৎ কি টাইপের পেজে আমি প্রিন্ট করতে চাইতেছি, ঠিক আছে, কি টাইপের পেজে লেখা নাই তো, পেজে লেখা দেইনি, পেজে জাস্ট খালি পেজ, জাস্ট 1 2 3 4 এই যে নাম্বারগুলো দেখাইতেছি। কি যেন বলতেছিলাম, ওই প্রিন্ট করার জন্য সর্বপ্রথম কি লাগবে, আমার পেজ দেওয়া লাগবে, ঠিক আছে, পেজ দেওয়া লাগবে। পেজ মূলত আমরা অফিস আদালতে যে পেজগুলো ইউজ করি এগুলাকে আমরা A4 পেপার বলি, ঠিক আছে, এগুলোকে বলা হয় কি A4 পেপার, এগুলাই প্রিন্টিংয়ের জন্য খুব বেশি ইউজ হয়। আর বাই ডিফল্ট যে সাইজটা আছে, এখন যে সাইজটা আছে এটা মূলত লেটার সাইজে আছে। ওয়ার্ডের মধ্যে আমরা ক্রিয়েট ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করি না, তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যখন ক্রিয়েট করি ওটা মূলত কিসে আসে, একটা লেটার সাইজে আসে। এজন্য কি হয়, এটাকে যদি আমরা নর্মালি কোনো কিছু চেঞ্জ না করে A4 সাইজে প্রিন্ট করে দিই তাহলে লেখাগুলো একটু চ্যাপ্টা হয়ে যায়। এই প্রবলেম যাতে না হয় এই জন্য প্রিন্ট করার সময় আগে বলবো কি, লেটার থেকে এই যে পেজ সাইজ এটা, ঠিক আছে, প্রিন্ট অপশনে আসা, এখান থেকে কন্ট্রোল P দিয়ে প্রিন্ট অপশনে আসা, এই যে পেজ সাইজ এখান থেকে বলবো কি A4 পেপার, ঠিক আছে, A4 পেপার। এই দেখেন এই যে A4 পেপার এই টাইপের আসবে 0 1 2 3 4 5 6 7 এই সিস্টেমে, ঠিক আছে। এরপরে কি করব, এরপরে ফার্স্ট থেকে আসি, প্রিন্ট অল পেজেস। প্রিন্ট অল পেজ মানে কি, যতগুলা পেজ আমার ডকুমেন্টে আছে সবগুলাই প্রিন্ট হবে। আরেকটা হলো আমি যদি মানে সবগুলা পেজ প্রিন্ট না করে প্রিন্ট কারেন্ট পেজ দিই, প্রিন্ট কারেন্ট পেজ। কারেন্ট পেজ দিলে কি হবে, আমি যেই পেজে কার্সর রাখা অবস্থায় কন্ট্রোল P তে প্রেস করছিলাম শুধু ওই পেজটা প্রিন্ট হবে, ঠিক আছে, শুধু ওই পেজটা প্রিন্ট হবে। তারপর আরও কিছু অপশন দেওয়া আছে, যেমন কাস্টম প্রিন্ট। কাস্টম প্রিন্ট মানে স্পেসিফিক কোনো পেজ, যেমন আমি 1 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, 5 নাম্বার পেজ, এই 3টা পেজ আমার দরকার, ঠিক আছে, এই 3টা পেজ দরকার, শুধু ওই 3টা পেজই প্রিন্ট হবে। এটা লেখার সিস্টেম কি, জাস্ট কমা দিয়ে লিখে দিতে হয় 1 4 5 স্পেসিফিক কোনো পেজ দরকার হইলে। এরপর আছে আপনার কি, অনলি প্রিন্ট অড পেজ, অনলি প্রিন্ট ইভেন পেজ। একটা হলো শুধু বেজোড় সংখ্যার পেজগুলো প্রিন্ট করবে, আর একটা শুধু জোড় সংখ্যার পেজগুলো প্রিন্ট করবে। এটা মূলত এই বই বাইন্ডিংয়ের জন্যই, বা ধরেন কিছু সময় থাকে না যে এপিট ওপিট করে প্রিন্ট করে, A4 পেপারগুলাই জাস্ট এই পিট আগে প্রিন্ট করে তারপর ওই পিট প্রিন্ট করে, এই সিস্টেমের জন্য মূলত এইটা ইউজ করা হয়। ধরেন প্রথমে আমি বললাম যে অনলি ইভেন পেজেস, অনলি ইভেন পেজেস কী গেল, এই যে বলছি অনলি ইভেন পেজেস। অনলি ইভেন পেজেস বলার পর বললাম আমি যে প্রিন্ট দিয়ে একটা PDF আকারে ডাউনলোড হবে, যেহেতু এখানে প্রিন্টার কানেক্ট করা নেই আমার পিসির সাথে, PDF আকারে ডাউনলোড হবে আর কি। ধরেন 2508 আমি এটা দিলাম কি ইভেন, এটা হলো ইভেন পেজগুলা, কি ইভেন পেজগুলো আসছে ডি ড্রাইভে গিয়ে কই গেল, এই যে 2508 এখান থেকে ইভেন্ট পেজ 1 3 5 7, আচ্ছা সে 0 সহ কাউন্ট করছে, যাই হোক মানে একটা গ্যাপ দিয়ে আসছে 1 3 5 7, এই পেজগুলো প্রিন্ট হয়ে গেছে না আমার। ধরেন এগুলা প্রিন্ট হয়ে আমার হাতে চলে আসছে, এগুলা কি প্রিন্ট হয়ে আমার হাতে চলে আসছে 1 3 5 7। এখন আমি কি করব, এই পিট ও পিট প্রিন্ট করার জন্য এই যে একটা সেট কেটে যায় না, আমি তো লিখি নাই, কোন লেখা কেটে যাবে বলেন, আমি তো লিখি না, আমি জাস্ট ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দেখাইতেছি এরকম লেখা, ঠিক আছে। ধরেন আমি 1 3 5 7 প্রিন্টগুলো দিলাম না, এরপর আমি করব কি সেম ভাবে প্রিন্ট মানে প্রিন্টার ওইখানে গিয়ে বলবো কি কি দিছিলাম, ইভেন্টগুলো দিছিলাম না, এখন বলবো কি প্রিন্ট অনলি অড পেজ, প্রিন্ট অনলি অড পেজ দিয়ে প্রিন্ট দিব। এবং এই যে পেপারগুলো আছে না, যে পেপারগুলো আমি আগে প্রিন্ট হয়েছে এই পেপারগুলোকে জাস্ট উল্টা করে প্রিন্টারে দিয়ে দিব, ঠিক আছে, এই পেজগুলোকে উল্টা করে প্রিন্টারে দিয়ে দিব, দেখবো কি হয়ে গেল, এই যে অড পেজের মধ্যে বাকি পেজগুলো চলে আসছে, ঠিক আছে, এই যে 0 2 4 6, ঠিক আছে 2 4 6 এই পেজগুলো চলে আসছে, বুঝতে পারছি। ফার্স্টে ইভেন্ট দিয়ে আমি একবার প্রিন্ট করব, এরপরে অড দিয়ে আরেকবার প্রিন্ট করব। তো অড দিয়ে যখন প্রিন্ট করব তখন প্রথমবার যে পেজগুলো আমি প্রিন্ট করছি না ওই পেজগুলোকে জাস্ট উল্টা করে বসায় দিব, ঠিক আছে, নাম্বার উল্টা না, এটা ডিজাইনটা এমনভাবে বসানো হয়েছে এখানে, ঠিক আছে, এই যে পেজ নাম্বার ডিজাইনগুলো এমনভাবে বসানো হয়েছে, এখানে সোজাগুলো আছে, চাইলে সোজাগুলো বসাইতে পারেন, অনেক রকম ডিজাইন দেওয়া আছে এগুলা।
যেভাবে দিলে নরমালি উপর দিকে সোজা করে আসবে। বুঝতে পারছি? এটা হলো একটা সিস্টেম, ঠিক আছে, নরমালি প্রিন্ট করা। আর যদি এরকম ইভেন অর এপিট ওপিট করে প্রিন্ট করতে চান তখন ওই সিস্টেমে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। আপাতত এটা উঠায় দিলাম। এরপর আছে আপনার প্রিন্ট ওয়ান্স অন সাইডেড, অনলি প্রিন্ট ওয়ান সাইড অফ দ্য পেজ, এটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে, জাস্ট একটা পাশে অটোমেটিক প্রিন্ট হয়। আর এরপর আছে কোলাটেড। কোলাটেড মানে হলো ওই যে সেট সিস্টেম, ঠিক আছে, যখন আমার একাধিক দরকার হয়, যেমন থাকে না যে 1 নাম্বার পেজটা চারটা দরকার, 4 কপি দরকার, 2 নাম্বার পেজটা 4 কপি দরকার, 3 নাম্বার পেজটা 4 কপি দরকার, তখন আমরা এই টাইপের আনকোলাটেড করতে পারি যে 1 নাম্বারটা কয়বার প্রিন্ট হবে, 2 নাম্বারটা প্রিন্ট হবে, 3 নাম্বারটা কয়বার প্রিন্ট হবে। আর যদি এমন দরকার যে আমার 1 থেকে 10টা পেজ আছে, 10টা পেজ প্রিন্ট হবে, তারপর আবার 10টা দরকার, ঠিক আছে, কপিগুলো যে এখানে বলে দিব, ঠিক আছে। ধরেন আমি বললাম 4 কপি, তো 4 কপির মধ্যে যদি আমি বলি কোলাটেড, তখন কি হবে, প্রথমে পেজ 1, পেজ 2, পেজ 3 প্রিন্ট হওয়া শেষ, আবার পেজ 1 এ আসবে, পেজ 1, পেজ 2, পেজ 3, এরকম সেট করে 1 সেট, 2 সেট, 3 সেট, 4 সেট, এরকম 4 সেট প্রিন্ট হবে। আর যদি বলি আনকোলাটেড, তখন কি করবে, সে 1 নাম্বার পেজকে 4 বার প্রিন্ট দিবে, 2 নাম্বার পেজকে 4 বার প্রিন্ট দিবে, 3 নাম্বার পেজকে 4 বার প্রিন্ট দিবে, এইভাবে করবে। পরে আবার ওইগুলোকে আপনার আলাদা মানে আলাদা হাতে সেট করা লাগবে, ঠিক আছে। এটা হলো কোলাটেড অ্যান্ড আনকোলাটেড। তারপর আরেকটা আপনার পেজ ওরিয়েন্টেশন বা পোর্ট্রেট ওরিয়েন্টেশন, এটা আপনারা জানেন যে একটা হলো পোর্ট্রেট আর একটা ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে হলো এরকম লম্বালম্বি, আর ল্যান্ডস্কেপ মানে কি পাশাপাশি, ঠিক আছে, এরকম পাশাপাশি চলে আসবে। আর তারপর তো বললাম পেজ সাইজ, বিভিন্ন রকম পেজ সাইজ আছে, লেটার সাইজ, লিগ্যাল স্টেটমেন্ট, এক্সিকিউটিভ A3, A4, A5, B4, আর প্রত্যেকটা সাইজও ইঞ্চিতে দেওয়া আছে। এই যে ডাবল কোটেশন দেওয়া, এগুলো মূলত ইঞ্চিতে বোঝায়, কত ইঞ্চি বাই কত ইঞ্চি, ঠিক আছে, কত ইঞ্চি বাই কত ইঞ্চি। তারপর আসি মার্জিনের একটা ব্যাপার আছে, ঠিক আছে, লেখার মধ্যে মার্জিনের একটা ব্যাপার থাকে। মার্জিনের কাজ কি, মূলত লেখার সাইডে একটা স্পেসিফিক জায়গা খালি রাখা, ঠিক আছে, এই যে একটা জায়গা খালি রাখা, উপর দিকে একটা জায়গা খালি রাখা। তো বাই ডিফল্ট একটা মার্জিন দেওয়া থাকে, এটা হলো নর্মাল মার্জিন। আচ্ছা, নর্মাল একটা মার্জিন দেওয়া থাকে। নর্মাল মার্জিনটা কি দেওয়া, 1 ইঞ্চি করে চতুর্দিকে, টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি অ্যান্ড রাইটের দিকে 1 ইঞ্চি, ঠিক আছে, এই সিস্টেমে দেওয়া থাকে। আর এটাকে যদি আপনারা কাস্টমাইজ করতে চান, তখন আবার এই যে ন্যারো মার্জিন, মানে আর একটু ছোট করে, জাস্ট 1/2 ইঞ্চি করে চতুর্দিকে, 1/2 ইঞ্চি করে। এরপর মডারেট আছে, উপরে 1 ইঞ্চি, নিচের দিকে 1 ইঞ্চি, আর দুই সাইডে কি 0.75 ইঞ্চি করে। তারপর আছে ওয়াইড, হয়ে গেল। ওয়াইড হলো আপনার উপর নিচে, আর লেফট রাইটের 2 ইঞ্চি করে, আর উপর নিচে কি 1 ইঞ্চি করে। আরেকটা আছে মিররড, এটা মূলত যে বই টাইপের প্রিন্ট করার জন্য, ঠিক আছে। আর যদি কাস্টম করতে চান, তখন এই যে কাস্টম মার্জিন, এই প্যানেলটা কিন্তু ওই যে হেডারের সাইজ কমানোর জন্য এই প্যানেলটাই কিন্তু আসছিল, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন। ম্যানুয়ালি চেঞ্জ করার জন্য কি করবেন, ধরুন টপে আমার যতটুকু দরকার, বটমে কতটুকু দরকার, এটা মূলত লেফট সাইড রাইট সাইড কতটুকু দরকার। এছাড়া আরেকটা জায়গা দেওয়া আছে, দেখি তো, আরেকটা জায়গা দেওয়া আছে, কই গেল, কাস্টম মার্জিন। আরেকটা জায়গা দেওয়া আছে, সেটার নাম কি গাটার। গাটার মূলত কাজ কি, আমরা যখন অনেকগুলা পেজ একসাথে প্রিন্ট করি না, যেমন বই বা ইয়াতে যেমন প্রিন্ট হয়, বাইন্ডিং ইয়াগুলোতে, বই বা বাইন্ডিং ইয়াগুলোতে যে প্রিন্ট হয়, অনেকগুলা পেজ একসাথে প্রিন্ট হওয়ার পর কি হয়, বাইন্ডিং করার আগে পেজগুলোকে মেশিনে কাটা হয়। তো কাটার সময় সামান্য একটু, 1 ইঞ্চিও না, এটা ধরেন 1-2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, হাফ ইঞ্চিও না, আরও কম, সামান্য একটু জায়গা বাদ পড়ে যায়, ঠিক আছে, এক্সট্রা একটা জায়গা, যেটা কাটার সময় বা পেজগুলোকে সমান করার জন্য কি হয়, বাদ পড়ে যায়। তো ওই জিনিসটা যাতে না হয়, এই জন্য একটা এক্সট্রা স্পেস রাখা হয়, গাটার বলা হয় এটাকে। গাটারটা যদি আমরা রাখি, এই যে সাইডে এখানে প্রিভিউতে শো করতেছে, এটাকে একটু বড় করা যায় না, বড় করা যায় না, এই যে ছোট করে শো করতেছে, ঠিক আছে, ছোট করে শো করতেছে। না, এটা আপনার প্রিন্ট করার আগে এই প্রিন্ট প্রিভিউতে দেখে নিতে হবে কোনো পেজে গ্যাপ আছে কিনা, যদি থাকে তখন ওগুলো আগে ঠিক করে নেবেন, তারপরে প্রিন্ট করবেন। আচ্ছা, তো গাটারটা বাড়ালে কি হয়, এই যে দুই সাইডে দেখেন এই যে সাদা কালো করে একটু জায়গা দিছে, এটা মূলত সে বুঝাইতেছে যে এটা হলো আমার পেজের বাড়তি স্পেস, এটাকে সে পেজের বাইরে হিসাবে ধরবে, যে এটা কাটা পড়ে গেলেও সমস্যা নাই, ঠিক আছে।
এটা কাটা পড়ে গেলেও সমস্যা নেই, ঠিক আছে। এটাকে নর্মাল মার্জিন রাখি। আচ্ছা, মিরর মার্জিন দেওয়া ছিল, তো মিরর সিলেক্ট করা ছিল, তার মানে হলো এই যে বাম পাশের যে পেজগুলো ওইটার ডান দিক থেকে কাটা পড়বে, আর ডান পাশের যে পেজগুলো ওটার বাম পাশ থেকে কাটা পড়বে, মানে বইয়ের সেলাইয়ের জন্য যে জায়গাটা চলে যায়, ঠিক আছে, বই যখন খুলি না সেলাইয়ের জন্য একটা জায়গা মাঝখানে চলে যায়, ওইটাই মূলত এই কাটারের জন্য রাখা হয়েছে, ঠিক আছে। আর এটা যদি নর্মালি হয় যে সবগুলোর এক সাইডে কাটা পড়বে, তখন আপনি পজিশন সিলেক্ট করতে পারেন যে কাটার কোন দিকে থাকবে, ডান সাইডে নাকি উপর দিকে। উপর দিকে হয় মূলত ওই যে ইয়া বইগুলা, কি বলে ওটাকে, ওই দোকানে যে বইগুলো থাকে, কি বলে এটাকে, ইনভয়েস টাইপের, ওই বইগুলো দেখবেন উপর দিকে সেলাই করা থাকে, উপর দিকে যায়, ঠিক আছে। ওইটার জন্য মূলত ওই টপ পজিশন ইউজ করা হয়, ঠিক আছে। আরেকটা সিস্টেম দেওয়া আছে যে ওয়ান পেজ পার শিট, এটা মূলত একটা পেজের মধ্যে আপনি কয়টা পেজ প্রিন্ট করবেন, অর্থাৎ আপনার প্র্যাকটিক্যাল হাতে যে পেজগুলো আছে ওই হাতের পেজের এক পেজের মধ্যে আপনি এইখানের কয়টা পেজ প্রিন্ট করবেন। যেমন হইতে পারে আমার এখানে অনেক লেখা থাকতে পারে, দাঁড়ান এগুলোকে রিমুভ করে নিই, রিমুভ হেডার। আচ্ছা, তো এখানে এই যে লেখা, ধরুন অনেকগুলা পেজ হয়েছে, ঠিক আছে, অনেকগুলা পেজ হয়েছে না, এই অনেকগুলা পেজের মধ্যে আমি যখন প্রিন্ট করব, নর্মালি একটা পেজের মধ্যে কি আমার ওয়ার্ডের একটা পেজ, মানে হাতের একটা পেজের মধ্যে ওয়ার্ডের একটা পেজ করে কিন্তু আসতেছে, একটা পেজের মধ্যে যত লেখা আছে পুরোটাই এক পেজে আসতেছে। এখন আমি চাইতেছি এই 2 পেজের লেখা একটা পেজের মধ্যে চলে আসুক, তাহলে আমার পেজ কম লাগতেছে। তখন কি করব, এই যে 1 পেজ পার শিট বলবো কি 2 পেজ পার শিট, বা ধরেন 4 পেজ পার শিট। এটা এখানে যদি প্রিভিউতে বোঝা যাইতেছে না, এটা যদি আমরা প্রিন্ট করি 4 পেজ পার শিট দিয়ে একটা প্রিন্ট করি, প্রিন্ট করলাম, বললাম কি 4 পেজ পার শিট। এবার এটাকে ওপেন করি, এই যে 4 পেজ পার শিট, এটাকে ওপেন করলে দেখবেন একটা পেজের মধ্যে, ওমা লোড হয় না কেন, আচ্ছা টাইম নিতেছিল, এই যে চলে আসছে। একটা পেজের মধ্যে কয়টা পেজ আসছে, 4টা পেজ, একটু ছোট করে দিলে বুঝবেন। মূলত একটা পেজের মধ্যে ওয়ার্ডের মধ্যে যে পেজগুলো ওইটার 4টা পেজ, যে একটা পেজ, 2টা পেজ, 3টা পেজ, 4টা পেজ, 4টা পেজ কি হয়েছে একটা পেজের মধ্যে চলে আসছে, ঠিক আছে। এগুলা প্রিন্ট করা ক্ষেত্র বিশেষ হয়, সবসময় হয় না, কারণ এটাতে কি হয়, এখন দেখলে জুম করতে পারতেছি প্রিন্ট করার পর, কিন্তু হাতে থাকলে কিন্তু এটা জুম করতে পারবো না, হাতে থাকলে লেখা এত ছোট হয়ে যাবে তো তখন আর দেখা যাবে না, ঠিক আছে, তখন আর দেখা যাবে না, ওইটা মাথায় রেখে কিন্তু এইটা ইউজ করতে হবে, ঠিক আছে। এগুলো এই কয়টা অপশনে আছে মূলত পেজ সেটআপের মধ্যে, ঠিক আছে। আজকে অনেকক্ষণ হয়েছে, আজকে আর না আগাই, আমরা ইয়ে করি, রেকর্ডিংটা সেভ দেই।